আজকের ভিডিওয়ে আমরা কম্পিউটার এথিক্স বা এথিক্স যে পোর্শনটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 11 সেমিস্টার 2তে, সেটা কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্স দুজনেরই কিন্তু সেমিস্টার 2তে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এই এথিক্স বলে যে পোর্শনটা রয়েছে বা কম্পিউটার এথিক্স, সেটার কিন্তু আমরা ইন ডেপথ কথা বলবো এই লেকচারে, যেখানে আমরা পুরো সিলেবাস ওরিয়েন্টেড ফ্রম দ্য টপ টু বটম যতগুলো পয়েন্ট আমাদের রয়েছে ওয়ান শর্ট ভিডিও, মানে একটা ভিডিওর মধ্যে আমরা সবগুলো ইন ডেপথ ক্লিয়ার করব। তোমরা যদি এই ভিডিওটা পুরোটা দেখো তাহলে তোমাদের কম্পিউটার এথিক্সের মধ্যে কোনো প্রবলেম থাকবে না, যে কোনো প্রশ্নের উত্তর তোমরা কিন্তু নির্সংকোচে করে আসতে পারবে তোমাদের পরীক্ষায়। তো চলো সময় না নষ্ট করে শুরু করি। প্রথম পয়েন্ট আমাদের বলছে কাকে বলে ডিজিটাল ফুটপ্রিন্ট। খুব ইম্পর্টেন্ট কথা, এই কথাটার মানে খুব ভালোভাবে বুঝতে হবে যে ডিজিটাল ফুটপ্রিন্ট কথাটার মানে কি। দেখো, যখন আমরা ইন্টারনেটে যে কোনো কিছু জিনিস ব্যবহার করি বা যে কোনো ইন্টারনেট ইউজ করছি, যাই যাবতীয় করছি, তার বিনিময়ে কিন্তু আমাদের যা যা করি তার কিন্তু একটা ট্র্যাক ডাউন হয়ে যায়। এবার ট্র্যাক ডাউন কথাটার শব্দ কি, মানে আমরা যা করি তার একটা লগ ফাইল বলতে পারো বা ওয়ান কাইন্ড অফ একটা রেকর্ড আমরা রেখে দিই যে কি কি কাজ করেছি। এই যে জিনিসটার যে রেকর্ড তৈরি হলো, আমরা ইন্টারনেটে যা যা করলাম সেটা তোমরা গুগল ক্রোম করে খুলে তোমরা ফেসবুক করো কি হোয়াটসঅ্যাপ খোলো বা যে কোনো ইউটিউব দেখো, যা ইচ্ছা ইন্টারনেটের দুনিয়ায় ঢুকে আমরা যা যা জিনিস করছি তার একটা রেকর্ড কিন্তু ওন ব্যাকগ্রাউন্ডে কিন্তু স্টোর হচ্ছে। এই কনসেপ্টটাকে বলা হয় ডিজিটাল ফুটপ্রিন্ট। যেরকম আমরা যখন সমুদ্রের বালিতে যখন আমরা হাঁটি না, আমাদের পায়ের ছাপ পড়ে যায়, এই ছাপটাকে আমরা নর্মালি ফুটপ্রিন্ট বলি, পায়ের ছাপকে। এবার তোমরা যদি এইভাবে ভাবো, আমাদের ইন্টারনেট জগতে আমরা যা যা করছি তার একটা ট্র্যাক ডাউন চলে আসলো বা রেকর্ড আমাদের কোনো না কোনো ভেতরে আমাদের রাখা রয়েছে, ব্যাকএন্ডে বলতে পারো সেই রেকর্ডটা স্টোর রয়েছে, এটাকে বলা হয় ডিজিটাল ফুটপ্রিন্ট কিন্তু বলতে পারি। এক্সাম্পল আমরা বললাম ভিজিটিং আ ওয়েবসাইট, পোস্টিং আ ফটো, ওয়েবসাইট ভিজিট করা, কোনো ফটো পোস্ট করা, কোনো কিছু গুগলে সার্চ করে তার হিস্ট্রির মধ্যে শো করে, দেখেছো হয়তো। বা ফেসবুকে যদি কোনো ফ্রেন্ডদের সার্চ করো সেগুলো হয়তো দেখেছো যে আমাদের কোন কোন ফ্রেন্ডকে সার্চ করেছি, সব কিছু এ টু জেড। শুধু আমাদের গুগল ক্রোম মানে ইন্টারনেট ব্রাউজারের মধ্যে ঢুকে আমরা যা যা কিছু করলাম এবং ব্রাউজার বন্ধ করার মধ্যে, মানে খোলা থেকে বন্ধ করার মধ্যে আমরা যা যা জিনিস করেছি সেটার একটা ট্র্যাক রেকর্ড রয়ে গেল, এটাকে আমরা ডিজিটাল ফুটপ্রিন্ট বলতে পারি। বা আমরা জিনিসটাকে এইভাবে ভাবতে পারি যে আমরা ফেসবুক খুলে যা যা করি সেটার ফেসবুকের মধ্যে একটা পুরো, মানে তোমরা যা যা করেছো সেটা ছবি পোস্ট করেছো কি শেয়ার করেছো, কাউকে লাভ রিয়াক্ট দিয়েছো কি অ্যাংরি রিয়াক্ট দিয়েছো কি কমেন্ট করেছো, এগুলো সব কিন্তু ফেসবুকের সেই অ্যাপের মধ্যে পুরো ইন ডেপথ তোমার স্টোর রয়েছে। সেটা হোয়াটসঅ্যাপ বলো, ইনস্টাগ্রাম বলো, যে কোনো জায়গায় যেগুলো তোমরা এখনকার দিনে ব্যবহার করছো, ইন্টারনেটের সঙ্গে থেকে যা যা জিনিস করছো সেগুলোর একটা ট্র্যাক ডাউন রেকর্ড কিন্তু তোমাদের রয়ে যাওয়াটাকেই বলা হয় ডিজিটাল ফুটপ্রিন্ট, যেটা ডেফিনেশনে লেখা আছে, লিখলে মোর দ্যান এনাফ। নেক্সট হচ্ছে টাইপ অফ ডিজিটাল ফুটপ্রিন্ট। দু ধরনের ডিজিটাল ফুটপ্রিন্ট হয়, একটা অ্যাক্টিভ ফুটপ্রিন্ট হয়, একটা প্যাসিভ। অ্যাক্টিভ মানে যেটা আমরা জেনে বুঝে শেয়ার করছি, যেরকম ধরে নাও আমি যদি কারোর ভিডিও শেয়ার করলাম, সঙ্গে সঙ্গে দেখায় কিন্তু একজন শেয়ার করেছে, বা কারোর ভিডিওর তলায় কমেন্ট করলাম বা ইমেল করলাম, বা কাউকে ফটো, আমি আমার এতে ফেসবুকে গিয়ে ফটো পোস্ট করছি, ইনস্টাগ্রামে ফটো পোস্ট করছি, এগুলো জেনে বুঝে করছি যে আমি করছি, আমি জানি এই কাজটা, এটাকে বলে অ্যাক্টিভ ফুটপ্রিন্ট। মানে তুমি যখন যে কোনো কাজ করছো তুমি জেনে করছো, দ্য ইনফরমেশন ইউ শেয়ার নোয়িংলি, তুমি জেনে বুঝে যে কাজটা করছো, যে কোনো কাজ করছো তার কিন্তু ট্র্যাক রেকর্ড রয়েছে। বাট যেটা তুমি জেনে বুঝে করছো, তুমি হ্যাঁ জানো এটা তোমার যা ধরা হচ্ছে, তুমি এটা কাজ করে তুমি নিজে জানো, এগুলোকে বলা অ্যাক্টিভ ফুটপ্রিন্ট। আর প্যাসিভ মানে বুঝছো যেটা যে ইনফরমেশনগুলো তোমার অজান্তে তোমার বলার বাইরে কোনোভাবে ট্র্যাক করা হচ্ছে, জানো না। যেরকম আমরা সিম্পলি আমরা ওয়েবসাইট, কোনো ওয়েবসাইট তোমার লোকেশন ট্রেস করছে, আমি যখন ওয়েবসাইট খুলি অটোমেটিক তোমার লোকেশনটা তারা কিন্তু সার্ভারে চলে যাচ্ছে, তুমি জানো না, তাহলে এটাকে বলা হচ্ছে প্যাসিভ ফুটপ্রিন্ট, যেটা তোমার অজান্তে তারা তোমার থেকে কিন্তু কালেক্ট করে নিচ্ছে। কুকি স্টোরিং ইওর ব্রাউজিং হ্যাবিট, তুমি কোন কোন ওয়েবসাইটে ভিজিট করো তার একটা তোমার ব্রাউজিং এর যে হ্যাবিটটা, ব্রাউজ করা মানে ইন্টারনেট ঘাটাটাকে ব্রাউজিং বলা, তোমার হ্যাবিটটা কিন্তু কোনো কুকির মধ্যে স্টোর রয়েছে অজান্তে, এগুলো তুমি কিন্তু জানোই না এই গল্পগুলো হচ্ছে তোমার সাথে, এগুলোকে বলা হয় প্যাসিভ ফুটপ্রিন্ট। তো প্যাসিভ ফুটপ্রিন্ট থেকে অনেকভাবে বাঁচার অনেক প্রবলেম হতে পারে, আর বাঁচার টেকনিকগুলোও দেখবো। হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট, রিস্ক কেন, ক্যান বি মিসইউজ ফর আইডেন্টিটি থ্রেফট,
এবার গল্প ভাবো যে অন্য কোনো মানুষ তোমার আইডেন্টিটি নিয়ে কোনো কিছু জিনিস ব্যবহার করছে বা কোনো বাজে কাজ করছে, এটাকে বলে আইডেন্টিটি থ্রেট আমরা বলতে পারি, ক্যান বি মিসইউজ। তোমার আইডেন্টিটি নিয়ে সেটাকে মিসইউজ করা, সামওয়ান প্রিটেন্ডিং টু বি ইউ, যেটা তুমি না কিন্তু তোমাকে কেউ তোমার জিনিসপত্র নিয়ে তোমার ব্রাউজিং হ্যাবিট নিয়ে ব্রাউজ করার পর অন্য লোক ভাবছে তুমি করছো এটা, এই হচ্ছে ব্যাপার। ইউ মে গেট আনওয়ান্টেড টার্গেটেড অ্যাড, যেরকম আমরা যখন সার্চ করি না, আমাদের পুরো রেকর্ডটা আমি এর আগেও এই গল্পগুলো একটু হলেও বলেছি হয়তো, যখন আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির ইনডেপথে আমরা পরবর্তীকালে দেখবো, এআইতে গিয়েও দেখবো আমরা যে আমাদের ব্রাউজিং হ্যাবিটগুলো কিন্তু কোনো না কোনোভাবে আমরা যদি ওরা পেয়ে যায়, বা আমরা যেই ওয়েবসাইটে ভিজিট করি সেই ওয়েবসাইটের যদি আইডিয়াসগুলো কি কি সার্চ করে যদি এগুলো নিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু আমাদের সেই হিসাবে আনওয়ান্টেড অ্যাডসগুলো কিন্তু আমাদের কিন্তু নেক্সট টাইম যখন আমরা ভিজিট করি তখন কিন্তু আমাদের শো করানোর জায়গা কিন্তু থেকে যায়। বেস অন ইউর সার্চ, তুমি যা যা সার্চ করছো সেই হিসাবে আনওয়ান্টেড অ্যাড তোমায় কিন্তু শো করায়। ইউর প্রাইভেসি মে বি লস ইফ টু মাচ ডেটা ইজ অনলাইন। প্রাইভেসি কিন্তু কোনো না কোনোভাবে তোমার লস্ট হয়ে যাওয়ার জায়গা রয়েছে যদি তোমার টু মাচ ডেটা যদি অনলাইনে থাকে। তার বাংলা ভাষায় মানেটা কি, যে আমরা যদি সব জিনিসটা যদি আমরা ইন্টারনেটে প্রোভাইড করি তাহলে প্রাইভেসি বলে কিছুই থাকবে না, সবাই সব কিছু জেনে যায়। যেরকম আমরা এটুকু জানি, যখন আমরা ফেসবুকে যখন আমাদের ফোন নাম্বারটা দিই, আমাদের পাবলিক প্রাইভেট এরও মোড থাকে, বা ফ্রেন্ডস, যে ফ্রেন্ডস দেখবে কি ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস দেখবে, তো আমরা যদি আমাদের নাম্বারটা যদি আমরা পাবলিক বা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে রাখি, তাহলে সবাই কিন্তু তোমার নাম্বার কিন্তু ফেসবুক থেকে কিন্তু জোগাড় করতে পারে। তাহলে তোমার প্রাইভেসি বলে কিছু থাকবে না, মানুষ তোমাকে ফোন করে ডিস্টার্ব করবে, এরকম ধরনের গল্প কিন্তু হতে পারে। তো এগুলো আমাদের ওয়ান কাইন্ড অফ রিস্ক বলতে পারি, আমাদের প্যাসিভ বা অ্যাক্টিভ ফুটপ্রিন্টের রেসপেক্টে। কিভাবে আমরা সেফ থাকতে পারি, ভালো করে কিভাবে থাকতে পারি, থিঙ্ক বিফোর শেয়ারিং এনিথিং অনলাইন। যে কোনো জিনিস যখন আমরা অনলাইনে শেয়ার করব তার আগে কিন্তু আমাদের কিন্তু ভেবে নিতে হবে সেটা আদৌ শেয়ার করা যাবে কি না। স্বাভাবিক মোবাইল নাম্বার আমি এটা প্রাইভেট জিনিস সবাইকে দিয়ে দেওয়া মানে সেটা তার সমস্যার বিষয়। তো এই জিনিসপত্রগুলো কিন্তু আমাদের একটু মাথায় রেখে কিন্তু আমাদের করতে হবে, শেয়ার করতে হবে। চেক প্রাইভেসি সেটিং অন সোশ্যাল মিডিয়া। আমরা আলটিমেটলি কিন্তু আমাদের যে প্রাইভেসি সেটিংসগুলো আমাদের কিন্তু ঠিক রাখতে হবে। যেগুলো আমাদের প্রাইভেট করা দরকার সেগুলো প্রাইভেট থাকবে, যেগুলো আমাদের পাবলিক করা দরকার সেগুলো পাবলিক মোডে থাকবে, যেগুলো যেরকম হিসাবে আমাদের সেটিংসগুলো দরকার সেগুলো কিন্তু প্রাইভেসি সেটিংস আমাদের ঠিকঠাক কিন্তু সোশ্যাল মিডিয়া করে রাখতে হবে। ক্লিয়ার হিস্ট্রিজ অ্যান্ড কুকিজ রেগুলারলি। আমরা যা যা ব্রাউজিং করি তার এগেনস্টে আমাদের কিন্তু একটা হিস্ট্রি চলে আসছে, যে কি কি জিনিস আমরা সার্ফিং করেছি ইন্টারনেটে, সেগুলো কিন্তু আমাদের চাইলে কোনো না কোনোভাবে কিন্তু ওটাকে ক্লিয়ার করে দেওয়া দরকার, হিস্ট্রিগুলোকে মুছে দেওয়া দরকার। কুকিজ জিনিসটা কি, তোমাকে একটা আইডেন্টিটি বলতে পারি ইন্টারনেটে। সার্ভার তোমাকে কোনোভাবে আইডেন্টিফাই করবে যে তুমি সেই ব্যক্তিটা আগে যেটা আগে এসেছিল সার্ভারের কাছে। সার্ভার বলতে গেলে যখনই আমরা কোনো কিছু চাই ইন্টারনেটে, যেরকম ধরো ইউটিউবে এই ভিডিওটা ধরো না তোমরা চাইছো কোনোভাবে, তো সেই সূত্রে দাঁড়িয়ে এই ভিডিওটা ইউটিউব সার্ভারে তোমরা রিকোয়েস্ট করছো আমাকে এই ভিডিওটা দাও, এই যে ভিডিওটা দেখছো এথিক্স, সেটা ইউটিউব সার্ভার তোমাকে দিয়েছে। এবার ইউটিউব সার্ভার তোমাকে চিনবে কি করে, যে তো মানুষ না, যে তুমি চেয়েছো, যে তোমাকে কুকির মারফতে তোমাকে আইডেন্টিফাই করবে। কুকির যদি বেসিক একটা আইডিয়া তোমাদের ক্লিয়ার করে দিলাম, কুকির মারফতে তোমাকে আইডেন্টিফাই করবে যে তুমি সেই ব্যক্তিটা যে আগে আমার থেকে ভিডিওটা চেয়েছিলে। তোমাকে যদি আরেকটা কোনো ভিডিও চাও তোমাকে নিশ্চয়ই দেওয়া হবে, তোমাকে ভেরিফাই করতে হবে যে তুমি সেই ব্যক্তি। এইভাবে তোমাকে কুকিজ কিন্তু আমাদের সিস্টেমের মধ্যে স্টোর থাকে, সেখানে তোমার যাবতীয় ইনফরমেশন কিন্তু কুকিজের মধ্যে থাকে। আর চাইলে আমরা এটাকে ক্লিয়ারও করতে পারি। নেক্সট হচ্ছে use VPN or secure browser for extra safety. VPN মানে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এরকম ধরনের যখন VPNs আমরা ব্যবহার করি তাতে কি হবে, আমাদের এই ব্রাউজিংটা আমাদের সিকিউর থাকবে, আমাদের কিন্তু এক্সট্রা সেফটি কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাব। এইগুলো হচ্ছে বেসিক কিছু আইডিয়াস আমরা কিভাবে আমরা সেফ থাকতে পারি এই জায়গায়। নেক্সট পয়েন্ট আসছে হচ্ছে ডেটা প্রোটেকশন। জিনিসটা কি জিনিস, ফার্স্ট ডেটা প্রোটেকশন কি? ডেটা প্রোটেকশনের মানে হচ্ছে কিপিং পার্সোনাল অ্যান্ড ইম্পর্টেন্ট ইনফরমেশন সেভ। আমরা একদম সিম্পল জিনিস, যেগুলো আমাদের পার্সোনাল বা ইম্পর্টেন্ট যেসব ইনফরমেশনসগুলো আছে সেটাকে আমাদের সেফ ভাবে, আমাদের যাতে আনঅথরাইজ অ্যাক্সেস না হয়, কোনোভাবে মিসইউজ না হয়, কোনোভাবে চুরি না হয়, এটাকে আমাদের সুন্দর করে গুছিয়ে রেখে দেওয়াটাই কিন্তু ডেটা প্রোটেকশনের একটা ফার্স্ট কথা। যে কোনো পার্সোনাল জিনিসকে আমাদের কিন্তু গুছিয়ে রেখে দেওয়ার গল্পটাই বলা হয় ডেটা প্রোটেকশন। কি এনশিওর করে ডেটা প্রোটেকশন? ফার্স্ট হচ্ছে প্রাইভেসি। প্রাইভেসি কি বলছে, অনলি দ্য রাইট পার্সন ক্যান সি দ্য ইনফরমেশন। যে যাকে দেখা দরকার ডেটাটা সেই যাতে দেখতে পারে, অন্য কোনো লোক যাতে দেখতে না পারে, এটাকে বলা হয় ফার্স্ট পয়েন্ট বলছে প্রাইভেসি। সেকেন্ড পয়েন্ট বলছে সিকিউরিটি। ডেটা ইজ প্রোটেক্টেড ফ্রম হ্যাকার অর ম্যালওয়্যার। হ্যাকার গল্পটা কি, যারা অজান্তে তোমার জিনিসপত্রগুলো তোমার থেকে চুরি করে নেয়, যারা ইন্টারনেটের জগতে বসে এই কাজগুলো করে তাকে
হ্যাকওয়্যার বলা হয়। আর ম্যালওয়্যার মানে ওয়ান কাইন্ড অফ আ ভাইরাস, যারা তোমার সিকিউরিটিকে গ্লিচ করতে পারে, তোমার সিস্টেমটাকে স্লো ডাউন করে দিতে পারে। তা ডেটাটাকে প্রোটেক্ট থাকতে হবে এইরকম ধরনের যারা জেনারেট করছে ভাইরাস বলতে পারো বা আমাদের হ্যাকার্স থেকে, এগুলো আমাদের প্রোটেক্ট করা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট গল্প। থার্ড হচ্ছে আমাদের ওনারশিপ। ওনারশিপ কি বলছে? দ্য রিয়েল ক্রিয়েটার বা ওনার গেট দ্য ক্রেডিট অ্যান্ড বেনিফিট। যেই এই ডেটাটা ধরো না প্রোটেক্ট যে করবো, ডেটা মানে কি? কোনো তথ্য, ইনফরমেশন, এটাকে যে বানাবে সেই যে তার ক্রেডিট বা বেনিফিট পায়। ক্রেডিট মানে যে বানালো, ধরে নাও কেউ একটা লোগো বানালো, সেই লোগোটা যাতে তার নামেই পেটেন্ট হওয়া থাকে বা তার নামেই সেটাকে আমরা ইয়ে করে দিই, যাতে তারই জিনিস, যাতে অন্য কেউ যাতে ওটাকে নিয়ে বলে না আমি বানিয়েছি, এরকম করলে হবে না। সেই যে তার যাতে বেনিফিটটা পায়, মানে যে বানিয়েছে সেই যে তার ক্রেডিটটা পাচ্ছে, বেনিফিট পাচ্ছে, এটাকে বলা হয় ওনারশিপ কিন্তু আমরা বলতে পারি। পরের পয়েন্টে বলছে ইন্টালেকচুয়াল প্রপার্টি রাইট, যাকে আইপিআরও বলা হয়। এটা হচ্ছে যে জিনিসপত্রগুলো আমরা বানাচ্ছি, ডিজিটাল রাইটস বলা হয় এটাকে, ওয়ান কাইন্ড অফ আ ডিজিটাল জিনিসপত্র, যে কোনো রকম ধরনের ডিজিটাল যেরকম আমি জিনিস বানালাম, সেই জিনিসটাকে কিভাবে আমরা রিজার্ভ করবো তার রাইটসটা, সেটা কিন্তু বলা হয় intellectual property right, যেটাকে legal rights to a creator and inventor so their work would not be copied or misused। যেটা হচ্ছে আমাদের লিগাল রাইটস, যে তৈরি করেছে, যে ইনভেন্ট করেছে, তার নামেই যাতে জিনিসটা থাকে, সেটাকে কেউ যাতে কপি করে, যে অন্য লোকের কপি করলো অন্য লোক সেটা তার নাম যাতে চালাতে না পারে, এই জিনিসগুলোকে বলা হয় আমাদের ইন্টালেকচুয়াল প্রপার্টি রাইটস কিন্তু বলতে পারি। ফার্স্ট এগুলো রাইটস আছে যে কপিরাইট। কপিরাইট কোথায় পাওয়া যায়, কোথায় দেওয়া হয় অ্যাকচুয়ালি? যেরকম প্রোটেক্ট ক্রিয়েটিভ ওয়ার্ক লাইক বুক, সং, মিউজিক, সফটওয়্যার অ্যান্ড আর্টস। কেউ ধরে নাও বই লিখলো, কেউ গান লিখলো, ধরে নাও কেউ মুভিজ করলো, হ্যাঁ, কেউ সফটওয়্যার বানালো, কেউ কোনো আর্টিস্টিক আর্ট মানে ড্রয়িং ফয়িং করেছে, এগুলোতে আমরা কপিরাইট, আমরা কিন্তু ট্রেডমার্ক বা ওয়ান কাইন্ড অফ বলতে পারি কপিরাইট লাইসেন্স তাদের দিয়ে দেওয়া, যেটা ওরই জিনিস, এটা ও ছাড়া কেউ এটা ব্যবহার করতে পারবে না। ঠিক আছে, এটা ওকেই দেওয়া হলো, এটাকে কপিরাইটস দেওয়া হলো। যে কোনো মানুষ যখন এইরকম জিনিস করে তাকে একটা কপিরাইট সিম্বল পেয়ে যাওয়া যায়, যে এবার যদি কেউ যদি তার অজান্তে তার নাম করে এইটা চালাতে যায়, সঙ্গে সঙ্গে সে কিন্তু একটা কেস খেয়ে যাবে। ডিউরেশন কি বলছে? যেটা ইউজুয়ালি অথার্সের লাইফ টাইম, যে বানায় তার লাইফ টাইম থাকে, বা অন্য জায়গায় কোনো কোনো কান্ট্রিজ বা দেশ রয়েছে যেখানে সাম অফ দ্য ইয়ার্স দেওয়া হয়, মানে কিছু সময় অব্দি এই কপিরাইটটা থাকে, এরকম কোনো জায়গা রয়েছে। এক্সাম্পল বলছে কপিং আ মুভি উইদাউট পারমিশন ইজ আ কপিরাইট ভায়োলেশন। এটা আমরা বেসিক এক্সাম্পলটা যদি আমি আরো সিম্পল ভাবে দিই, আমরা বাংলায় এরকম অনেক সিনেমা দেখি, দেবের এবং জিতের তো এরকম অনেক সিনেমাই আছে যেগুলো কিন্তু আমাদের সাউথ ইন্ডাস্ট্রি মুভি থেকে কপি করা, যেটা অলরেডি তোমরা দেখে বলবে স্যার এটা অলরেডি এই সিনেমাগুলো আমরা সাউথ ইন্ডাস্ট্রিতে দেখেছি। যেরকম সব থেকে প্রচলিত যে সিনেমাটা রয়েছে জিতের, একটা বস বলে সিনেমা আছে, এটা অলরেডি কিন্তু আমাদের সাউথ ইন্ডিয়ায় আমাদের মহেশ বাবু বলে একজন হিরো রয়েছে, তার সিনেমা থেকে পুরোটা কপি করা। এই যে কপি করাটা বলি, এটা কিন্তু কপি করা না, এটা কিন্তু সেই ইন্ডাস্ট্রি থেকে তার কপিরাইটস কিনতে হয়েছে, কিনে কিন্তু আজ কিন্তু সেটা ওয়েস্ট বেঙ্গলে সে প্রোডাকশন করেছে এইভাবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। ওরকমভাবে ডাইরেক্টলি ওই সিনেমাটা দেখে সেটা বাংলায় ডাবিং করে দেওয়া যায় না, বাংলা কটা হিরো নিয়ে। এটা কিন্তু আমাদের আলটিমেটলি তার কপিরাইটসটা কিনতে হয়েছে। কোনোদিন কোনো জিনিস কপি করলে, সে যদি কপি করে তাকে না জেনে না বলে, সঙ্গে সঙ্গে কিন্তু সেটা নিয়ে একটা কেস হয়ে যাবে, কোর্টে কেস চলে যাবে। এইভাবে কিন্তু আমরা কপিরাইটস একজনের থেকে একজন কিনতে পারে, কিনে সে সেটাকে তার মতন করে সেটা চালাতে পারে, কিন্তু হুট করে তাকে কপি করে নিজের নাম দিয়ে দাও, এটা কিন্তু করলে হবে না। নেক্সট পেটেন্ট। পেটেন্ট মানে পেটেন্ট কোথায় দেওয়া হয়? কেউ যদি কোনো কিছু আবিষ্কার বা কোনো প্রসেসকে তৈরি করে তাকে পেটেন্ট দিতে পারো। যেরকম হচ্ছে কোনো মোবাইল, কোনো কোম্পানি ধরো না কোনো স্মার্টফোনের নতুন চিপের আমাদের ডিজাইন তৈরি করে, যেটা পেটেন্ট করে নিল, যেটা আমার নামে, এটা আমার জিনিস, এটা আমি তৈরি করেছি, এটা আমার ব্যাপার। মেনলি রিসার্চে এগুলো খুব বেশি ব্যবহার করা হয়, মানে ইনভেনশন কেউ যদি আবিষ্কার করে খুব ব্যবহার করা হয়। ইউজুয়ালি 20 ইয়ার্স ফ্রম দ্য ডেট অফ ফিলিং, 20 বছর এই পেটেন্টটা ভ্যালিড থাকে। তো অন্যান্য কান্ট্রি থেকেও লাইফ টাইমও থাকে, এরকম ব্যাপার রয়েছে, এটা কোনো ব্যাপার না। নেক্সট ট্রেডমার্ক। ট্রেডমার্ক মানে আমাদের যে কোনো সিম্বল হতে পারে, লোগো, ব্র্যান্ড নেম বা স্লোগান, যে কোম্পানিগুলো তৈরি করে। যেরকম এক্সাম্পল যে অ্যাপেলের যেটা হাফ বিটেন যে লোগোটা রয়েছে অ্যাপেল কোম্পানির, একটা অ্যাপেলকে হাফ খাওয়া রয়েছে যে লোগোটা, যেটা আমরা দেখেছি অ্যাপেলে যখন যে কোনো জিনিসপত্র কিনি এরকম থাকে কিছুটা দেখতে। তো এই যে লোগোটা, যেমন আমি বাজেভাবে আঁকলাম যদি, বা ম্যাকডোনাল্ডসের যে এমটা, এইগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ এমন জিনিস যেটা লোগো, যেটা আমাদের ট্রেডমার্ক করিয়ে নেওয়া হয়, যেন এটা যাতে কেউ ব্যবহার না করে। কেএফসির যে লোগোটা রয়েছে, বা কেউ কোনো ব্র্যান্ডের নাম ধরে নাও, বা স্লোগানে সেসব স্লোগানের গল্প, কেউ ধরনের কোনো কথা বলেছে। মেনলি আমরা এখন সোশ্যাল মিডিয়া খুললেই খুব পপুলার আমরা ডায়লগস দেখতে পারি, যারা ফুড বিক্রেতা মানে খাওয়ার বিক্রেতাদের ভালো ভালো ডায়লগ দেখতে পারি, সেটা হয়তো তোমরাও দেখেছো ফেসবুক খুললেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে মোটামুটি এই যে জিনিসপত্রগুলো যারা রয়েছে, যারা আমাদের ফুড ব্লগার্স রয়েছে বা ব্লগার্স রয়েছে, তারা যে শব্দগুলো ব্যবহার করে,
অন্য লোকেরা সেই শব্দ ব্যবহার করতে পারবে না, সেরকম ধরনের মানুষ ট্রেডমার্ক করিয়ে না, যেটা আমারই শব্দ আমারই জিনিস এই ব্যাপার, অন্য লোক যাতে কপি না করতে পারে। তো এই আইডিয়াসগুলো আমাদের হচ্ছে আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এইভাবে আমরা এটাকে করে রাখি, রিজার্ভ করে রাখি আমাদের কাস্টে, যাতে অন্য লোকেরা কোনোভাবে তার না করতে পারে, মানে কোনোভাবে তাদের এটাকে তার নাম করে যা চালাতে না পারে, যেটা অরিজিনাল যে ওয়ার্কার যে বানিয়েছে সেটা তার ক্রেডিট পায়। নেক্সট হচ্ছে ভায়োলেশন, যদি এটা ভায়োলেট করো কি কি ভাবে ভায়োলেট করা যেতে পারে, ভায়োলেশন করলে কি কি প্রবলেম হতে পারে, ভায়োলেশনে কি কি রুলস রয়েছে সেটাও মোটামুটি একটু দেখবো। ফার্স্ট বলছে প্ল্যাগারিজম। প্ল্যাগারিজম কথার মানে হচ্ছে অন্য লোকের জিনিস আমি নিজে নিলাম, নিয়ে আমার নাম করে চালিয়ে দিলাম, এটাকে বলা হয় প্ল্যাগারিজম বলা। দেখো, কপি সামওয়ান আইডিয়া অর ওয়ার্ড অ্যান্ড প্রেজেন্ট দেম অ্যাজ ইউর ওন। অন্য লোকের জিনিস আমি নিলাম, নিয়ে আমি বললাম এটা আমারই তো জিনিস, অন্য লোকের তো জিনিস না। যেরকম এক্সাম্পলে রয়েছে কপি পেস্টিং প্যারাগ্রাফ ফ্রম উইকিপিডিয়া ইন স্কুল প্রজেক্ট উইদাউট দ্য ক্রেডিট। আমি কোনো ডকুমেন্টস তৈরি করছি, সেই ডকুমেন্টসটা কোনো জায়গাতে কপি করে তৈরি করে বলে এটা আমি নিজে লিখেছি, তো এগুলোকে বলে প্ল্যাগারিজম বলা। এটা মেনলি আমরা যারা পিএইচডি থিসিস যখন কেউ লেখে, পরবর্তীতে রিসার্চ করে যখন থিসিস মানে এটাকে ডকুমেন্টটা প্রেজেন্ট করে, তো সেই জায়গায় কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যখন এখানে প্ল্যাগারিজম চেকার থাকে, যারা চেক করে দেখে যে আদৌ তুমি কোথাও এটা কপি করেছো না, নিজের ভাষায় তুমি লিখেছো। নেক্সট হচ্ছে কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট। কি বলছে, ইউজিং কপিরাইটস মেটেরিয়াল উইদাউট পারমিশন অফ দ্য ওনার। যে কপিরাইট ধরে না কোনো সিনেমা, এই যেটা এক্ষুনি বললাম, যে বাংলা সিনেমা যদি তামিল থেকে কপি করে নেয়, আর কপি করার পর তাকে যদি পেয়ে না দেয়, তার থেকে না কিনে কপি করে, তাহলে সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে, একটা কোর্টে একটা কেস হয়ে যাবে, কিন্তু এরকম ভাবে একটা সমস্যা হয়ে যাবে। যেগুলো কপিরাইট প্রোটেক্টেড থাকে, তার থেকে কপিরাইট কিনে তুমি কপি করতে পারো, বাট না কিনে না বলে তুমি কপি করে চালিয়ে দেবে একই গল্প, সেটা করলে হবে না। গল্পটারও কিন্তু কপিরাইটস ওরা রেখে দেয়। এই হচ্ছে যে কোনো গানেরও একই গল্প, যেমন ইউটিউবেও দেখবে কোনো যখন গান দাও, সঙ্গে সঙ্গে ওরা কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয়। কেন দেয়? কেন কি ওটা তোমার জিনিস না, হয় তুমি তাকে ক্রেডিট দাও যে না এখান থেকে আমি নিয়েছি, আর না হলে তোমার কপিরাইট সঙ্গে সঙ্গে স্ট্রাইক দিয়ে দেবে, তোমাকে ওটাকে ব্যান করতে হবে, মানে ব্যান করে দেবে ইউটিউব। এরকম এক্সাম্পলের মধ্যে ডিস্ট্রিবিউটিং প্রাইভেট মুভিজ, যেরকম বললাম পাইরেটেড মুভিজ, সং, সফটওয়্যার, এগুলো হবে কপিরাইটস, কিন্তু এটাকে ইনফ্রিঞ্জমেন্ট বলতে পারি আমরা। নেক্সট হচ্ছে ট্রেডমার্ক ইনফ্রিঞ্জমেন্ট। কি বলছে, ইউজিং অ্যানাদার কোম্পানি লোগো আর ব্র্যান্ড নেম টু চিট কাস্টমার। এখন যদি আমি কেএফসি থেকে কেএফসির ব্র্যান্ডটাকে আমি কপি এটা না কিনি, মানে ফ্র্যাঞ্চাইজি না নিয়ে আমি বাড়ির সামনে একটা কেএফসির দোকান খুলে দিলাম, খুলে বললাম আমিও কেএফসি বা ওরকমই চিকেন বানাচ্ছি, সঙ্গে সঙ্গে জানতে পারলে কেস হয়ে যাবে। যে কোনো জিনিস, যে কোনো কোম্পানির কোনো জিনিস তার ব্র্যান্ড যখন আমি নিয়ে যদি বিক্রি করি, তার থেকে পারমিশন ছাড়া করতে পারবো না, আমি তাকে কপি করতে পারবো না। কপি করলেই সঙ্গে সঙ্গে কিন্তু এটা নিয়ে একটা কেস হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার, যে ভায়োলেশন, এই নিয়মে আমরা ভায়োলেট করতে পারি। ওয়াই ইজ ভায়োলেশন হার্মফুল? কেন হার্মফুল হয়ে যায়? দ্য অরিজিনাল ক্রিয়েটার লুজ মানি অ্যান্ড রেকগনাইজেশন। যে আজ ব্র্যান্ডটা বানিয়েছে সে আর পয়সা পাবে না, তাকে আর কেউ দেখবে না, অন্য লোক সেই জিনিসটা নিয়ে করবে, চালাচ্ছে, এরকম ঘটনা কিন্তু হয়ে যাবে। সেই সূত্রে আমরা কিন্তু অরিজিনাল যেটা ক্রিয়েটার তারা কিন্তু পয়সা আর পাবে না। কাস্টমার মে গেট ফেক অর পুয়ার কোয়ালিটি প্রোডাক্ট। আজ কেএফসি যেভাবে যেরকম কোয়ালিটি চিকেন মেনটেন করে দিচ্ছে, আর যদি আমি যদি আজ কেএফসি আজ খুলে লোককে খাওয়াই, তাহলে সেই কোয়ালিটি দিতে পারবে না, সেই মেশিন তো আমার কাছে নেই। আমি আমার মতন করার মধ্যে ভেজে তেলে দিয়ে দেবো, কিন্তু সেই কোয়ালিটি তো দিতে পারবো না। তাহলে কাস্টমাররা কি ভাবছে, যে কেএফসিতে খেতে এসেছি, কিন্তু সে তো কেএফসিতে আমি সেই মেশিন ব্যবহার করছি না, তাহলে অবভিয়াসলি কোয়ালিটি অনেকটা পড়ে যাবে, ফেকও হতে পারে, অরিজিনাল না। তো এরকম গল্প কিন্তু চলে এসছে। তারপরে নেক্সট পয়েন্ট বলছে ইট ইজ পানিশেবল বাই ল আন্ডার আইপিসি অ্যাক্ট। পরে আমরা আইপিআর অ্যাক্ট গুলো দেখবো, তো সেখানে কি কি আমাদের রুলস অ্যান্ড রেগুলেশনস এসছে, যেখান থেকে মানুষ যদি এরকম জিনিস করে তাহলে কিভাবে তাকে আমরা মানে করতে পারি, শাস্তি দিতে পারি, তার কি কি ব্যাপার আছে সেটাও একটু দেখবো আমরা। এই হচ্ছে বেসিক আইডিয়াগুলো বললাম, যে আমরা এই রাইটস গুলো যদি ভায়োলেট করি তাহলে কি কি জিনিস হতে পারে। নেক্সট পয়েন্টে গেলাম ওপেন সোর্স সফটওয়্যার অ্যান্ড লাইসেন্সিং। তাহলে ওপেন সোর্স কথাটার মানে কি? ওপেন সোর্স বলছে দ্য সোর্স কোড ইজ ফ্রি টু ইউজ, স্টাডি, মডিফাই অ্যান্ড শেয়ার। তাহলে আমরা যখনই কোনো ওপেন সোর্স সফটওয়্যার কথা যখন আমরা বলি, তখন আমরা সেই জায়গায় একটা কথাই মাথায় রাখি, যে সেই সফটওয়্যারটা আমরা ফ্রিলি ব্যবহার করতে পারবো, আমরা চাইলে কিভাবে তৈরি করে সেটাও আমরা দেখতে পারবো, এবং চাইলে মডিফাইও করতে পারবো, এবং পরবর্তীকালে এটাকে শেয়ারও করতে পারবো, লোকেদের মধ্যে শেয়ারও করতে পারবো। ইউজফুল ফর লার্নিং অ্যান্ড ইনোভেশনস, বাট ইউজার মাস্ট ফলো লাইসেন্স রুল। আমরা চাইলে এটাকে আমরা এই সফটওয়্যার কিভাবে বানিয়েছে সেটাকে ঘেটে দেখলাম, আবার কোনোভাবে কিছু যদি চেঞ্জ করা থাকে সেটাও করলাম, কিন্তু আমাদের কিছু লাইসেন্স আছে, যে এই সফটওয়্যার ওপেন সোর্স হলেও কিছু লাইসেন্স তারা কিন্তু নেয়। সেই লাইসেন্সের যা নিয়ম কানুন সেটা কিন্তু মাথায় রেখে কিন্তু আমাদের এই কাজগুলো করতে হবে। প্রথম যে পপুলার লাইসেন্সটাকে বলা হয় ক্রিয়েটিভ বা কমন লাইসেন্স, ক্রিয়েটিভ কমন সিসি লাইসেন্স বলা হয়। বলছে অ্যালাউ ফ্রি ইউজার বাট উইথ কন্ডিশন লাইক গিভিং প্রপার ক্রেডিট। হ্যাঁ, অবভিয়াসলি ফ্রি ইউজ করতে পারো তুমি, বাট একটা কন্ডিশন, তুমি তাকে প্রপার ক্রেডিট দাও। যেরকম হচ্ছে ফটোগ্রাফার শেয়ার আ পিকচার আন্ডার সিসি, ইউ ক্যান ইউজ দেম বাট ইউ মেনশন দ্য ফটোগ্রাফার নেম। তাহলে আমরা যখন ফটোগ্রাফার কোনো যখন পিকচার শেয়ার করে, তার কিন্তু পিকচার ক্রেডিট তাকে দিতে হয়, যে কে তৈরি করেছে বা কার জিনিস।
হ্যাঁ, তুমি ডাইরেক্টলি ওইভাবে না নিয়ে এরকম করতে পারবে না, মানে তার নাম না বলে, হ্যাঁ তুমি ইউজ করছো তার নাম দিচ্ছ না যে হ্যাঁ আমার এটা এই এই মানুষটা তুলে দিয়েছে, তাহলে সেরকম করলে কিন্তু আমি করতে পারবো না। এই হচ্ছে বেসিক আইডিয়াটা আমি বললাম। ফার্স্ট হচ্ছে ক্রিয়েটিভ কমন লাইসেন্স, তোমরা ইউজ করতে পারো, বাট কোনো কি কন্ডিশন থাকবে তাকে প্রপার কিন্তু ক্রেডিট তাকে দিতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে জিপিএল লাইসেন্স, যাকে বলা হয় পাবলিক জেনারেল পাবলিক লাইসেন্স বলা হয়। এনিওয়ান ক্যান মডিফাই অ্যান্ড শেয়ার, বাট দ্য নিউ ভার্সন মাস্ট অলসো রিমেন ওপেন সোর্স। মানে ধরে নাও আমি আজ একটা সফটওয়্যার তৈরি করলাম, সফটওয়্যার তৈরি করার পর আমি কি করলাম, সেটা মার্কেটে আমি ছেড়ে দিলাম, মার্কেটে এবার নেক্সট এটাকে ওপেন সোর্স সফটওয়্যার মার্কেটে ছেড়ে দিলাম, মানুষ সেটা চাইলে এটাকে ইউজ করতে পারে, মডিফাই করতে পারে, ভেতরে কিভাবে করেছিল সবই করতে পারে। বা কোনো একটি ব্যক্তি ওটাকে নিয়ে ওটা পড়লো, ভালো কথা, পড়ার পর সেটা সবকিছু যা চেঞ্জেস করলো, করে পরবর্তীকালে সে তার নামে একটা পেটেন্ট লাইসেন্স করে বিক্রি করছে, যেটা আমার জিনিস, আমি চেঞ্জ করেছি, এটা তো বললে হবে না। তাহলে গল্পটা আমাদের এভাবে রাখতে হবে যে যখন কোনো একটা ওপেন সোর্স, আমি যদি কোনো সফটওয়্যার থাকে, কেউ যদি ওটাকে নিয়ে এসে কেউ মডিফাই করে, সে বা কোনো লোককে শেয়ার করে, সেটা কিন্তু ওপেন সোর্স লাইসেন্স থাকা দরকার, মানে সেটা ওপেন সোর্সই থাকা দরকার। সে চাইলে ওটাকে কোনোভাবে তার নিজের নাম করে চালাতে পারবে না। এক্সাম্পল যেরকম হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেম, এটা হচ্ছে ওপেন সোর্স সফটওয়্যার, যে কোনো মানুষ পারলে সেটাকে চাইলে মডিফাই করতে পারে, কিন্তু আলটিমেটলি একটাই ক্লজে যে পরবর্তীকালে যে সফটওয়্যারটা বেরোবে সেটাও কিন্তু একটা ওপেন সোর্সই থাকবে। হ্যাঁ, নেক্সট হচ্ছে আমাদের অ্যাপাচি লাইসেন্স। কি বলে? মোর ফ্লেক্সিবল, এটা ইউ ক্যান ইউজ, মডিফাই এন্ড ইভেন সেল দ্য সফটওয়্যার অ্যাজ আ পার্ট অফ ইউর ওন প্রোডাক্ট। এটা আর একটু ফ্লেক্সিবল এটা লাইসেন্স হয়ে যায়, যেখানে আমি কোনো একটা সফটওয়্যার বার করলাম যেটা হয়তো ওপেন সোর্স ছিল, সেখান থেকে আমি এটা, ধরুন আমি অ্যাপাচি লাইসেন্স আমি অলরেডি রয়েছে, কেউ যদি আমারটা নিয়ে কেউ যদি মডিফাই করে, পরবর্তীকালে সে কিন্তু সেলও করতে পারবে অ্যাজ পার্ট দেয়ার ওন প্রোডাক্ট হিসাবে, মানে যে নিজের জিনিস বলে সেটাকে বিক্রিও করতে পারবে। এটাকে বলে অ্যাপাচি লাইসেন্স বলা হয়। মেনি কোম্পানি ইউজ অ্যাপাচি লাইসেন্স সফটওয়্যার ফর ওয়েব সার্ভারের জন্য, অনেক কোম্পানি কিন্তু এগুলো ব্যবহার করতে। হলে তিন রকমের আমরা লাইসেন্সের গল্প পড়লাম, একটা যে ক্রিয়েটিভ কমন লাইসেন্স, একটা জিপিএল লাইসেন্স, এটা হচ্ছে অ্যাপাচি লাইসেন্স। অ্যাপাচি লাইসেন্স হচ্ছে মোর ফ্লেক্সিবল, মানুষ এটা নিয়ে ব্যবহার করতে পারে, আপডেট করতে পারে, এবং পরবর্তীকালে সে তার নিজের নাম করে, মানে প্রোডাক্টটা তার নিজের বলে তাকে সেলও করতে পারে। এটা কিন্তু অ্যাপাচি লাইসেন্সের বড় একটা আইডিওলজি, এখান থেকে পেয়ে গেলাম। নেক্সট আমাদের টপিকে গেলাম, সাইবার ক্রাইম। সাইবার ক্রাইম মানে আমরা নর্মাল তো ক্রাইম মানে বুঝি যে কি খারাপ কাজ করেছি, এবার সাইবার মানে আমাদের ইন্টারনেটের জগতে যে আমরা খারাপ কাজটা করাটাকে বলা হয় সাইবার ক্রাইম বলা হয়। সাইবার ক্রাইম মিনস ক্রাইম ডুইং ইউজিং ইন্টারনেট, মোবাইল ফোন অর দ্য ইন্টারনেট, মানে কম্পিউটারের সাহায্যে করছি, মোবাইল ফোন এবং ইন্টারনেটের মধ্যে যেসব কাজগুলো করি, লাইক থ্রেফট, চুরি করা বলতে পারো, বা চিটিং হ্যাপেন্স ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড, সাইবার ক্রাইম হ্যাপেন ইন অনলাইন ওয়ার্ল্ড। যেরকম আমরা রিয়েলিটিতে আমরা কি হতে পারে, রিয়েলিটিতে আমরা যে মানুষ চুরি করছে, মানুষ খুন করছে, মানুষ ঠকাচ্ছে, এগুলো হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম। বাট ইন্টারনেটের জগতে, হ্যাঁ, মোবাইল ফোন কম্পিউটারের সাহায্যে যেসব ক্রাইমগুলো করা হচ্ছে, যেসব স্ক্যামগুলো হচ্ছে, ক্রাইমগুলো হচ্ছে, এগুলোকে বলা হয় সাইবার ক্রাইম বলে কিন্তু আমরা বুঝতে পারি। ক ধরনের সাইবার ক্রাইম হয়? ফার্স্ট আমরা দেখবো হচ্ছে হ্যাকিং। হ্যাকিং কথাটার মানে কি অলরেডি এটা আইডিয়া আগে দিয়েছিলাম, বাট এখানে ইনডেপথ পড়ছি। মিনিং বলছে when someone enters another person computer or account without permission, মানে কেউ ধরে নাও কোনো একটি ব্যক্তি অন্য কোনো একটি ব্যক্তির, যেটা আনাদার পার্সন বলছে, তার যদি কম্পিউটার বা তার অ্যাকাউন্টে তার পারমিশন ছাড়া ঢুকে কোনো মিসইউজ করতে পারে, কোনো কিছু বাজে কাজ করতে পারে, এবং অনেক কিছু কাজ সে করতে পারে, যে ভালো খারাপ হ্যাকিং যেরকম অনেক ভালোর জন্য হচ্ছে, আমাদের এথিক্যাল হ্যাকিং বলে কনসেপ্টটা, যেটা আমাদের পুলিশে সাইবার সেলে যারা থাকে তাদেরকে বলে এথিক্যাল হ্যাকার্স, যারা ভালোর জন্য হ্যাকিং করে, কিছু লোকরা যারা খারাপের জন্য করছে। এবং হ্যাকারও পরবর্তীকালে দু ধরনের হতে পারে, হোয়াইট কলার হ্যাকার বলা হয়, বা আমাদের ব্ল্যাক কলার হ্যাকারও বলা হয়। হোয়াইট কলার যারা ভালো কাজের জন্য করছে, আর ব্ল্যাক কলারকে অনেক সময় ক্র্যাকার্সও বলি, যারা খারাপ কাজের জন্য করছে, ঠিক আছে, মানে মানুষের ক্ষতি করার জন্য। মানুষের অজান্তে যদি কোনো জিনিস সে অন্য কেউ নিয়ে, তাদেরকে হ্যাকার বলা হয়। ওটা ভালোর জন্য হতে পারে, খারাপের জন্য হতে পারে। যারা ভালোর জন্য করে তাকে হোয়াইট কলার হ্যাকার বলা হয়, আর যারা খারাপের জন্য করে তাকে বলা হয় ব্ল্যাক কলার হ্যাকার কিন্তু বলা হয়। এক্সাম্পল, হ্যাকার ব্রেকিং ইনটু ইউর ফেসবুক অ্যাকাউন্ট অ্যান্ড চেঞ্জিং দ্য পাসওয়ার্ড। কেউ একটা কোনো একটি হ্যাকার যে কিনা কোনো একটি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে কোনোভাবে সে গেস করে, বা সেটাকে ব্রেক মানে গেস করে ঢুকে গিয়ে এবং সেটাকে চেঞ্জ করে দিল, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ হ্যাকার একটা এক্সাম্পল। ডেঞ্জারাস কেন? ইউ ক্যান স্টিল ইনফরমেশন, মানি অর ডিলিট ইম্পর্টেন্ট ফাইলস। কোনো মানুষের সিস্টেমেও যদি কেউ হ্যাক করে ঢোকে, সে তার ইনফরমেশনগুলো চুরি করতে পারে, যারা এসেনশিয়াল ইনফরমেশন ছিল, বা এরকম গল্পও হতে পারে যেখান থেকে আমাদের কোনো ইনফরমেশনকে মিসইউজ করা বা কোনো ফাইলকে ডিলিট করে দেওয়া। তো এগুলো একটা হ্যাকারের কিন্তু একটা
আমাদের ডেঞ্জারাস কাজ কিন্তু হতে পারে, ঠিক আছে। নেক্সট সাইবার ক্রাইম যেটাকে বলা যায় ইভস ড্রপিং। ইভস ড্রপিং কথাটার মানে হচ্ছে আমরা যেরকম নর্মালি বলি না কান পেতে শোনা, যেটাকে বলা হয় বাংলা ভাষায়, এটাকেই যদি আমরা এথিক্সের ভাষায় বলি তাকে বলা হয় ইভস ড্রপিং বলা হয়। মানে লিসনিং বা সিক্রেটলি লিসনিং টু অর রিডিং প্রাইভেট কমিউনিকেশন, মানে যেটা তোমার শোনার না, যেটা তোমার পড়ার না, সেটা তুমি যদি পড়ে নাও তা কাউকে না জানিয়ে, এই কনসেপ্টটাকে বলা হয় ইভস ড্রপিং বলা হয়। যেরকম হচ্ছে এক্সাম্পল হচ্ছে সামওয়ান অ্যাপ্লাইং অন ইউর সামওয়ান স্পাইং অন ইউর হোয়াটসঅ্যাপ মেসেজ অর রেকর্ডিং ইউর ফোন কল উইদাউট ইউর নোয়িং। কেউ ধরে নাও তোমার হোয়াটসঅ্যাপের কোনোভাবে তোমার হোয়াটসঅ্যাপের মেসেজের ধরে নাও ওয়েব ভার্সনটা পেয়ে গিয়ে সে তোমাকে স্পাই করছে, মানে ফলো করছে বা তোমাকে নজর রাখছে ওয়ান কাইন্ড অফ, তুমি কার সঙ্গে চ্যাট করছো কি করছো। বা এরকমও হতে পারে যে তোমার ফোনটা কোনোভাবে ট্র্যাপ, যেটা পুলিশরা ম্যাক্সিমাম করে যখন কোনো ক্রিমিনালকে ধরতে যায়, ফোনকে ট্র্যাপ করে তার, তো সে কিন্তু জানে না তার ফোনটা ট্র্যাপ হয়ে গেছে। তো এরকম ধরনের ওয়ান কাইন্ড অফ এটাকে বলা হয় ইভস ড্রপিং। এটাও ভালোর জন্য হতে পারে, খারাপের জন্য হতে পারে। ভালোর জন্য হলে এটা কোনো অসুবিধা নেই, হ্যাঁ এথিক্যাল বলা যাবে, এটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু খারাপের জন্য করা মানে সেটা কিন্তু আমাদের সাইবার ক্রাইম হয়ে যায়। হোয়াই ডেঞ্জারাস? ইউর প্রাইভেট টক, পাসওয়ার্ড আর ব্যাংক ডিটেলস ক্যান বি স্টোলেন। অবভিয়াসলি আমরা এটা কেন, এটা মানুষ এইভাবে অজান্তে কি করছে, মানুষের পাসওয়ার্ড, ব্যাংক ডিটেলস এগুলো সবই কিন্তু আলটিমেটলি কোনোভাবে না কোনোভাবে চুরি কিন্তু করে নিচ্ছে। এই হচ্ছে ইম্পর্টেন্ট গল্প। পরের পয়েন্টে চলে আসলাম যে ফিশিং। ফিশিং গল্পটা কি জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস। ফিশিং মানে এর পুরো স্টোরিটা একটা বললে পুরো ক্লিয়ার বুঝতে পারবে। ধরে নাও কোনো একটি ওয়েবসাইট, ধরে নাও আমি ফ্লিপকার্টের কথাই এক্সাম্পল তুললাম, ফ্লিপকার্টের ওয়েবসাইটটাকে আমি ডিটো ক্লোন করলাম। ক্লোন মানে কপি করে ফেললাম, যেটা একদম ফ্লিপকার্টের একটা পেজ, ধরে নাও একটা ঘড়ি রয়েছে বিক্রি হচ্ছে, যেটার দাম ইন জেনারেল হয় ধরে নাও 20,000 টাকা। কোনো কারণে সেই ওয়েবসাইট, ওই পুরো ওয়েব পেজটা কোনোভাবে আমি ক্লোন করলাম ডিটো অ্যাজ ইউজুয়াল। এবার করার পর সেম জিনিসটা ধরে নাও তার দামটা কমিয়ে তার লিঙ্কটা আমি কোনোভাবে কোনো একটি ব্যক্তিকে পাঠালাম। সে যখনই ওই লিঙ্কটা খুললো, হট করে পেজটা খুললো, লিঙ্কটা খুলে দেখলো যে কোনোভাবে তার দামটা অনেক কমে গেছে এবং সে সেটা কিনতে গেল। কেনার সময় সে তার ক্রেডিট কার্ড ডিটেলস, তার ডিটেলস, অ্যাকাউন্ট হ্যান ত্যান দিল। সেই ডিটেলসগুলো কোনোভাবে আলটিমেটলি অ্যাকাউন্টটা ফেক, সেটা তো যাচ্ছে না ফ্লিপকার্টের কাছে, এটা যে পাঠিয়েছে তার কাছে চলে আসলো। কারণ আমি যদি পাঠাই সেটা আমার কাছে পুরো জিনিসটা চলে আসলো। তো মানুষ এইভাবে টোপ ফেলে, মানে ফিশিং কথা আমরা যেটা বলি না, মাছ ধরা, প্রথমে মাছকে চারা দেওয়া হয়, চারা দিয়ে বড় মাছকে তোলা হয়, মানে মাছ ধরা হয়। তো এইভাবেই গল্পটা কিন্তু হয়। ফেক মেসেজ বা ইমেল দিয়ে আমরা তাদেরকে লোভ দিয়ে সে সঙ্গে সঙ্গে তার জিনিসপত্রগুলো সব হুড়ুর করে ওখানে ঢেলে দেয়। আর সেইভাবেই কিন্তু তার ডিটেলসগুলো সবাই পেয়ে যায়, যে হ্যাকার রয়েছে বা তারা কিন্তু এইভাবে পেয়ে যায়। একটা টেকনিক, এভাবে একটা টেকনিক, যেভাবে কি হয় যে আমরা ফেক মেসেজ, ইমেল বা কোনো ওয়েবসাইট দিয়ে মানুষকে ট্রিক করে তার পার্সোনাল ডিটেলসটা কোনোভাবে তুলে নিই। আমি যেরকম ফ্লিপকার্টের কথা বললাম, ফ্লিপকার্টে কি কি জিনিস হতে পারতো, ফ্লিপকার্টে আমার ধরে না ক্রেডিট কার্ড ডিটেলস, তার যেটা ওটিপি হতে পারে, বা তার যেসব সিক্রেট যেটা নাম্বার সিবিবি হতে পারে, বা আমাদের কোনো অ্যাকাউন্টে আমি চাইলাম ফেসবুকের লগ ইন আইডি, পাসওয়ার্ড, এগুলো যা আমি ওখানে দিতে হবে, এগুলো সবই কিন্তু আলটিমেটলি দিলে এগুলো সবই কিন্তু ওখানে চলে গেলে আমাদের অ্যাকাউন্টটা কোনো না কোনোভাবে হ্যাক হয়ে যেতে পারে। বা পিন যে দিয়েছে, আর ইমেল দ্যাট ইজ লুক লাইক ইট কাম ফ্রম আ ব্যাংক শেয়ারিং ইউ এন্টার ইউর এটিএম পিন। মানে একটা ইমেল যেটা ব্যাংক থেকে এসছে মনে হচ্ছে, ব্যাংকের পুরো একদম ডিটো ক্লোন করে দিয়েছে, তোমাকে এটিএম পিন চাইছে, তুমি এটিএম পিন দিয়ে দেওয়া মানে ব্যাস গল্প পাল্টে গেল। তো এই গল্পগুলো, এগুলোকে বলে ফিশিং একটা পার্ট। হোয়াই ডেঞ্জারাস? পিপল মে লুজ মানি অর হ্যাভ দেয়ার আইডেন্টিটি স্টোলেন। এক হতে পারে তুমি ফেসবুকের আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়া মানে সে জেনে যাওয়া, মানে সে তোমার ফেসবুক খুলে কোনো মানুষকে দুটো বাজে কথা বলে ফেললো, তো সে ভাবলো তুমি বলেছো। তো এইভাবেই মানুষের আইডেন্টিটি স্টোল হচ্ছে, বা তাদের পয়সাগুলিও, দেখো যদি আমি এটিএম পিন দিয়ে দিই বা ক্রেডিট কার্ড ডিটেলস, ডেবিট কার্ড ডিটেলস দিয়ে দিই, আমার তো পয়সা ব্যাংক থেকে চলে যাবে। এরকম ধরনের কিন্তু আমাদের প্রবলেম কিন্তু ফিশিং এর মারফতে হতে পারে। যে এগুলো, এই যে স্কিমগুলো পড়ছে, এটা অনেক আগেকার দিনে, এখনকার দিনে এগুলো মানুষ অনেকটা সচেতন হয়ে গেছে। মানুষ এগুলো হয়তো খুব চট করে এই ফাঁদে পা দেয় না, বাট সময় খারাপ গেলে কিছু করার নেই, কেউ হয়তো পা দিলে ব্যাস গেল, সেটা নিয়ে কোনো বিকল্প নেই। নেক্সট তারপরের পয়েন্টটা চলে গেলাম হচ্ছে ফ্রড ইমেল বা স্ক্যাম ইমেল বলতে পারি। ধরুন একটা ইমেল তোমার কাছে এসছে, তুমি একটা বিশাল বড় একটা প্রাইজ জিতেছো, হ্যাঁ তুমি একটা লটারি জিতেছো, যে 10 কোটি টাকার বা 1 কোটি টাকার বা 1 লাখ টাকার লটারি, যেহেতু তুমি তোমার ব্যাংক নাম্বারটা আমাকে দাও যেটাতে তুমি পয়সাটা পাবে। স্বাভাবিক, তুমি হুট করে দেখলে, তুমি তো জানো না যে তুমি অ্যাকাউন্টে জিতেছো কিনা, অনেক লোক লোভে পড়ে এই তার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে দেবে। বা ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস কি দেওয়া উচিত, সে দেখে নাও সেটা ভেরিফাইড কিনা, সে কোথা থেকে এসছে,
এরকম ধরনের এটাকে বলে ফ্রড ইমেল স্ক্যাম বলা। ইফ ইউ রিপ্লাই দেন দ্য স্টিলার ইউর মানি ফর ইনফরমেশন, সবই তোমার পেয়ে গেল, সে চুরি করে নেবে তোমার যে মানি যেগুলো রয়েছে, পয়সা করি A to Z ব্যাংক থেকে কিন্তু হাওয়া হয়ে যাবে। তো এরকম ধরনের কিন্তু গল্প, এগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ সাইবার ক্রাইমের মধ্যে পড়ছে। নেক্সট হচ্ছে র্যানসামওয়্যার। কি বলছে, মিনিং আ টাইপ অফ ভাইরাস অর ম্যালওয়্যার দ্যাট লক ইউর কম্পিউটার অর ফাইলস টু আনলক ইট দ্য ক্রিমিনাল ডিমান্ড মানি, যেটাকে বলে র্যানসাম। এই র্যানসামওয়্যারের যে মানেটা, এটা প্রথম পয়েন্টে লেখা রয়েছে, এটা ওয়ান কাইন্ড অফ ভাইরাস বা এটাকে ম্যালওয়্যার বলা, যেটা বলেছিলাম আগে। ম্যালওয়্যার ইজ ওয়ান কাইন্ড অফ ভাইরাস যে আমাদের সিস্টেমকে স্লো ডাউন করে দেয়। তো অনেক ধরনের আমাদের ম্যালওয়্যারস রয়েছে, তো একটা ধরনের ম্যালওয়্যারসের কথা আমি বললাম। তো এখানে এই ধরনের যে র্যানসামওয়্যার ম্যালওয়্যারটা কি করে, এটা ওয়ান কাইন্ড অফ ভাইরাস, যে যদি কোনোভাবে এই সিস্টেম, এই ভাইরাসটা যদি আমাদের মেশিনে চলে আসে, আমাদের কিছু এসেনশিয়াল ফাইল ফোল্ডার্সগুলোকে এরা লক করে দেবে, মানে খোলা যাবে না কোনো কারণে। আর যেগুলো খুব ইম্পর্টেন্ট, ধরে নাও তোমাদের কোনো ইম্পর্টেন্ট কোনো ডকুমেন্টস রয়েছে বা রেজাল্ট বা A to Z ছবি A to Z থাকতে পারে আমাদের মেশিনে, তো সেরকম ধরনের যদি কোনো ফাইলকে যদি এই ভাইরাসটা লক করে দেয়, তাহলে আমি খুলতে পারছি না কোনোভাবে। এবার যে এইটা পাঠিয়েছে যে ব্যক্তিটা, কোনো ইমেলের মারফতে বা কোনো পেন ড্রাইভের মারফতে, সে এবার তোমার থেকে টাকা ডিমান্ড করছে যে আমাকে এত পয়সা দাও, তাহলে আমি এটা কোনোভাবে তোমাকে খুলে দেবো। কারণ কি, যে এটাকে বানিয়েছে ভাইরাসটাকে, র্যানসামওয়্যার, সেই কিন্তু তাকে খুলতে পারবে, কারণ কি সেই তার সিক্রেট কোডটা জানে। বা র্যানসামওয়্যার কি করে বানায় সেটা আমি এখানে ডিসকাস করছি না, বাট ধরে না একটা আইডিয়া আমি এইভাবে বললাম যে এটা বানিয়েছে সেই আলটিমেটলি ওটাকে আমাদের, তার কাছেই অ্যান্টিডোট আছে। ভাইরাসের সবসময় কি জিনিস, ভাইরাসকে বলে অ্যান্টিভাইরাস আমাদের দরকার, যে আমাকে জিনিসটাকে ঠিক করবে। বা আমাদের ভাইরাসের আমরা একটা কথা বলি অ্যান্টিডোট বলা হয়, যেটাকে আমাকে যে ক্লিন করবে বা ক্লিয়ার করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে র্যানসামওয়্যার যে বানিয়েছে সেইটা ক্লিয়ার করবে, আর তার বিনিময়ে তাকে পয়সা চাইবে, যে তুমি আমাকে পয়সা দাও, তাহলে জিনিসটা ঠিক করে দেবো। যেরকম এক্সাম্পল দিই, সাডেনলি অল ইউর ফোন অ্যান্ড ডকুমেন্ট গেট লক অ্যান্ড মেসেজ অ্যাপিয়ার, পে 5000 টু আনলক। যেরকম আমাদের সব ফটো ডকুমেন্ট লক হয়ে গেছে, আমি খুলতে পারছি না কোনোভাবে, আর কেউ একটা মেসেজ করেছে 5000 টাকা দাও, তবে আমি তোমাকে সব খুলে দেবো। তো এরকম ব্যাপারটা হয়তো তাকে জানিও না, চিনিও না তুমি, এবার মেসেজ এসছে তোমাকে এই অ্যাকাউন্টের পেমেন্ট করতে হবে, করলে সব খুলে দেবো। এই জন্য এটা খুবই আমাদের সতর্ক থাকা দরকার, যে কীভাবে এরকম ঘটনা কিন্তু হতে পারে। ডেঞ্জারাস কেন বলছে, ইউ ক্যান মে লুজ অল ইউর ইম্পর্টেন্ট ডেটা, স্কুল প্রজেক্ট, অফিস ফাইল, ফ্যামিলি ফটো। অবভিয়াসলি আমরা যদি আমাদের এরকম ঘটনা হয়, তাহলে আমরা সব কিছু, আমাদের স্কুলের প্রজেক্ট হতে পারে, অফিস ফাইলগুলো সবই কিন্তু আমরা হারিয়ে পড়তে পারে বা আমাদের লুজ করতে পারি। লুজ মানে আমাদের কোনোভাবে হারিয়ে যাবে আমাদের থেকে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের এটাকে বলা হয় র্যানসামওয়্যার, যেটা কিন্তু ওয়ান কাইন্ড অফ সাইবার, যেটা আমাদের ক্রাইমের মধ্যে একটা পার্ট কিন্তু রিড করছে। নেক্সট হচ্ছে আমাদের সাইবার ট্রোলিং। সাইবার ট্রোল মানে কি, এই যে আমাদের ইন্টারনেটের দুনিয়ায় এই জিনিসগুলো খুবই হয়, সাইবার ট্রোলিং বা সাইবার বুলিং, যেখানে কি হয়, মিনিং পিপল হু পোস্ট রুড, ইনসাল্টিং অ্যান্ড অফেন্সিভ কমেন্ট অনলাইন জাস্ট টু মেক আদার অ্যাংরি। মানে আমরা ফেসবুকে গিয়ে কারোর ব্যাপারে বাজে কথা বলছি, বা ইউটিউব কমেন্টে বাজে কথা বলছি, হ্যাঁ, কাউকে ইনসাল্ট করছি, অফেন্সিভ কমেন্ট মানে বাজে কথা বলা, হ্যাঁ, বাজে কমেন্ট করছি অনলাইনে, এগুলোকে বলে সাইবারলি ট্রোল করা। ট্রোল তো নর্মাল বুঝি মানুষের মজা ওড়ান, বাট ইন্টারনেটের জগতে যদি ইন্টারনেটের মারফতে যদি কারোর মজা ওড়াই, কোনোভাবে ইনসাল্ট করি, অপমান করি, তখন তাকে বলা হয় সাইবার ট্রোল, তোমরা বলতে পারো। জাস্ট কথাগুলো যদি একবার ভালো করে বুঝে যাও, তোমাদের কিন্তু এটা পড়তে খুব অসুবিধা হবে না। খুব বেসিক জিনিস এই পুরো সাবজেক্টটা, এথিক্স বলে সাবজেক্টটা যেটা রয়েছে, টপিকটা বলতে পারো, সাবজেক্ট বলতে পারো। জাস্ট তোমাদের আইডিয়া যদি হয়ে যায় কনসেপ্টটা কি জিনিস, ব্যাস তোমরা কিন্তু আরামসে বানিয়ে লিখে আসতে পারো, কোনো অসুবিধার বিষয় নেই। বা এইগুলোই তোমরা লিখে আসতে পারো, এই যে নোটস তোমরা দেখছো তোমরা স্ক্রিনে, এটাই তোমরা ইন ডেপথে লিখে আসতে পারো। এক্সাম্পল বলছে, সামওয়ান রাইটিং মিনস কমেন্ট আন্ডার ইউর ইনস্টাগ্রাম ফটো। তো এবার কেউ ধরো না, কেউ একটা বাজে কোনো কথা আমাদের ইনস্টাগ্রাম ফটো তোলা লিখে দিল, তাহলে কি হয়, তুমি হার্ট হবে, মানে তোমার খারাপ লাগবে। এবার সে তোমার ব্যাপারে খারাপ জিনিস ছড়াচ্ছে, হ্যাঁ, এই যে অনলাইনে ফাইটস হতে পারে, এরকম ধরনের, যেখানে আমরা মানুষকে আমরা ছোট করা, বাজে কথা বলা ইন্টারনেটে, সেটা ইনস্টাগ্রাম হোক কি ফেসবুক হোক কি টুইটার হোক, যে কোনো প্ল্যাটফর্ম হতে পারে। তো সেই জায়গাগুলোকে ওয়ান কাইন্ড অফ সাইবার ট্রোলিং বলা হয়। নেক্সট হচ্ছে আমাদের সাইবার বুলিং। কিছুটা সাইবার ট্রোলিং থেকে সাইবার বুলিং এর একটা জন্ম আমাদের চলে আসছে। তো গল্প এখানে কি বলছে, যেখানে যে জিনিসগুলো ধরে নাও, কোনো একটি বুলি কথাটার মানে যদি বুঝি, তারপর আমরা সাইবার বুলিতে যাব। বুলি মানে চারজন মিলে একটা ছেলেকে ধরে আমাদের কি করছে, তার মজা ওড়াচ্ছে। ওটাও আমরা মজা উড়িয়েছিলাম, ট্রোলিংও মজা উড়িয়েছি। এখানেও ধরে নাও শুধু আমরা চার পাঁচটা ছেলে মিলে, ধরে নাও স্কুলে এরকম ঘটনা তোমরা দেখেছো, কেউ একটা বোকা একটা ছেলে রয়েছে, সবাই মিলে তাকে ধরে তার ব্যাপারে বাজে কথা বলা, তার টিফিন খেয়ে নেওয়া, এরকম ধরনের যে জিনিসগুলো তোমরা ফেস করেছো, এটাকে বুলি বলা হয়। আর একই জিনিস যদি আমরা ফেসবুকে করি জিনিসটাকে, বা ইনস্টাগ্রামে করি, সবাই মিলে ধরে একটা ছেলে ধরো, একটা মেয়ে ধরো ছবি দিয়েছে বা ছেলে ছবি দিয়েছে, সবাই মিলে তার কমেন্টে গিয়ে বাজে কথা বলছো। তো এই যে জিনিসটাকে বলা হচ্ছে সাইবার বুলি বলা হয়, ঠিক আছে। তাহলে বুলি কথাটা মানে কি, বুলি হ্যাপেন
অন ইন্টারনেট, মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়া, মানে সাইবার বুলির কথা বলছে, কারণ বুলি তো নর্মাল তোমরা করো ক্লাসে, বাট ইন জেনারেল সাইবার বুলি হয় কি ইন্টারনেটের জগতে হয়। এক্সাম্পল দেখো, সেন্ডিং অ্যান্ড রিপিটেডিং ইনসাল্টেড মেসেজ টু আওয়ার ক্লাসমেট অর স্প্রেডিং ফেক নিউজ অ্যাবাউট দেম অনলাইন। তাহলে এখানে ফার্স্ট এক্সাম্পল একটা আমি এক্সাম্পল রেখেছি যে তোমরা যদি কন্টিনিউয়াসলি একটা ক্লাসমেটকে গ্রুপের মধ্যে বা যেখানে তোমার ফটো পোস্ট করেছে সেখানে গিয়ে বাজে কথা বলছো তুমি, এই একটা হয়ে গেল। আর দ্বিতীয়ত এক হতে পারে তুমি ফেক নিউজ তার ব্যাপারে যে ভাই ও জিনিসটা ওই করেছে, ও এটা করেছে, কি খারাপ ছেলে, এরকম ধরনের বাজে কথা যদি তার ব্যাপারে বলো, সেটাকে ওয়ান কাইন্ড অফ ইন্টারনেটের জগতে, নর্মাল না কিন্তু হোয়াটসঅ্যাপে বলছো, ফেসবুকে বলছো, কোনো গ্রুপে বলছো, ফেসবুক গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ, তখন এটাকে আমাদের সাইবার বুলি বলে কিন্তু আমাদের বলা হয়। ইট এফেক্ট দ্য মেন্টাল হেলথ, মেক্স ভিকটিম ফিল স্যাড, লোনলি অ্যান্ড স্কেয়ার্ড। তাহলে যে মানুষটাকে এই জিনিসটা করছো, তাহলে তার কি হতে পারে, তার কিন্তু মানসিক অবস্থা ভালো থাকতে না পারে, সে কিন্তু আর ভালো ফিল করবে না, তার খারাপ ফিল হবে, লোনলি বলে আমি একলা হয়ে গেছি, কেউ নেই আমার, এরকম একটা গল্প চলে আসবে, সে ভয় পাবে রাস্তাঘাটে বেরাতে। এইটা হচ্ছে তার মানে এফেক্ট বলতে পারি। এগুলো সব কিছুর এগেনস্টে যেগুলো, এগুলো কিন্তু এখনকার দিনে কেস হচ্ছে, মানে এগুলো সবই একটা ক্রাইম যেটা আমরা ইন্টারনেটে করতে পারি। তাহলে এগুলো আমরা কটা 7-8টা পয়েন্টস আমরা দেখলাম, 6-7টা পয়েন্টস দেখলাম যেখানে আমরা এই ধরনের ক্রাইমস কিন্তু হতে পারে, সে একটা আইডিয়া কিন্তু এখান থেকে পেলাম। নাও বলছে নেক্সট, হাউ টু স্টে সেফ ফ্রম সাইবার ক্রাইম, কিভাবে আমরা আরো এই জিনিসটা থেকে আমরা মানে আমরা ভালো থাকতে পারি, মানে সরে থাকতে পারি, এইসব জায়গাতে না পড়তে পারি, কি কি আমাদের প্রসিডিওর আছে, কি কি আমাদের স্টেপস, সেগুলোকে দেখবো। ফার্স্ট বলছে ইউজ স্ট্রং পাসওয়ার্ডস। এখানে অনেক কিছু দেখলাম, হ্যাকিং ফ্যাকিং এর গল্প দেখেছি, তাহলে সে প্রত্যেকটার যদি আমরা নর্মাল একটা আইডিওলজি সেফ সিকিউরিটি স্ট্রিক ভাবি, তাহলে আমরা পাসওয়ার্ড, একটা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করা উচিত, যেখানে আমাদের নেম আছে, লেটার, নাম্বার, সব রকম সিম্বল মিলিয়ে, শুধু কিন্তু আমাদের নাম লেটার দিয়ে লিখলেই হবে না, সেখানে নাম্বার দিতে হবে, সিম্বল দিতে হবে, এগুলো সব কিছু মিলিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড কিন্তু আমাদের সিলেক্ট করা উচিত। ডু নট শেয়ার পার্সোনাল ডিটেলস লাইক এটিএম পিন, পাসওয়ার্ড উইথ স্ট্রেঞ্জার, মানে আমরা চাইলে যে কেউ ধরো চাইছে তার কোনোভাবে, কোনো ওয়েবসাইট বলো, কোনো কেউ বলো, কেউ তো এখানে চাইতে পারে না কোনো ওয়েবসাইটের মারফতে, যেরকম বললাম যে ফিশিং একটা বড় একটা টেকনিক। তো এরকম জায়গায় আলটিমেটলি আমরা কোনোভাবে কোনো জিনিসগুলো দেবো না, মানে এটিএম পিন, পাসওয়ার্ড যেই চাইবে, কোনোভাবে ব্যাংক ডিটেলস, এগুলো কোনোভাবে আমরা কিন্তু কাউকে ছড়াবো না। নেই হচ্ছে চেক ওয়েবসাইট লিঙ্ক কেয়ারফুলি বিফোর এন্টারিং দ্য ডিটেলস। এই যে আমরা হুট করে কোনো ওয়েবসাইট দেখলেই ঢুকে যাচ্ছি, করলে হবে না, আগে দেখো সে লিঙ্কটা স্টেবল লিঙ্ক কিনা, বা সেখানে কোনো ব্যাপার আছে কিনা, সেটা আদৌ ভ্যালিড জায়গা থেকে এসছে কিনা, এগুলো দেখে নিয়ে কিন্তু ভালো করে তোমরা ক্লিক করো। ডু নট ক্লিক অর আননোন ইমেল অর লিঙ্ক, যেটা এক্ষুনি লিঙ্ক বললাম, ইমেলও তাই, অনেকে এখন তো ইমেল অনেকটা এখন স্প্যাম ফিল্টার করতে পারে, আমাদের স্প্যামে যখনই তোমরা ইমেলে গিয়ে দেখবে, স্প্যামের মধ্যে এরকম অনেক ওই যেসব ইমেল, তুমি এত টাকা জিতেছো, ওই জিতেছো, এরকম নর্মাল পাবে, কোনো না পাওয়ার ব্যাপার নেই। তো এইসব জায়গায় মোটামুটি আমাদের দেখতে হবে যে ইমেলটা ভ্যালিড জায়গা থেকে এসছে, নাহলে বেকার আমাদের ওই জায়গায় ঢুকবো না। রিপোর্ট সাইবার বুলিং অর ফ্রড টু টিচার, পেরেন্টস এবং সাইবার পুলিশ। যদি কোনোভাবে তুমি সাইবার বুলি হও, তোমার ক্লাসমেটরা বাজে কথা বলছে, তোমার বন্ধু বান্ধবরা ক্লাসে তোমাকে বাজে কথা বলছে, সেটা ফেসবুকে হতে পারে, সামনে বলতে পারছে না, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, সঙ্গে সঙ্গে এটা রিপোর্ট করো, টিচারকে বলো, বাবা মাকে বলো, বা পুলিশ স্টেশনে কমপ্লেন করো, সাইবার সেল প্রত্যেকটা জায়গায় রয়েছে, তোমরা কিন্তু এখান থেকে বেঁচে যেতে পারবে। এই হচ্ছে বেসিক ইম্পর্টেন্স কিছু সেফটি মেজার, বা এখানে ইন্ডিভিজুয়াল সেফটি মেজার্সও তলায় রয়েছে। এই সাইবার সেফটি মিনস ইউজিং দ্য ইন্টারনেট কেয়ারফুলি এবং সেফলি। আমরা যখন ইন্টারনেটটা যখন ইউজ করবো, তখন ভদ্রভাবে ইউজ করবো, দেখবো কোনটা করা দরকার, কোনটা করা দরকার না, সেটাই দেখবো, সো দ্যাট নোবডি ক্যান চিট, হার্ম অর স্টিল ইউর ইনফরমেশন। কেউ কাউকে কোনোভাবে চিট না করতে পারে, হার্ম না করতে পারে, এবং আমাদের কোনো রকম ইনফরমেশন চুরি যেতে না হয়, এগুলো আমাদের দেখতে হবে। জাস্ট লাইক you lock your house to stay safe, you also need to protect ourselves from online. যেরকম আমরা বাড়ি যখন রাত্রিবেলা শুই, দরজাটা বন্ধ করে শুই, সেরকম যখন আমরা ইন্টারনেটের জগতে যখন আমরা থাকি, তখন আমাদের দেখতে হবে যে কীভাবে আমাদের ভালোভাবে ব্যবহার করতে হবে, ইন্টারনেটটা কীভাবে, কোন জায়গায় যাওয়া দরকার, কোন জায়গায় যাওয়া দরকার না, এগুলো সবই কিন্তু মোটামুটি একটা এখানে আইডিয়া এখান থেকে পাওয়া যেতে পারে। ফার্স্ট বলছে সেফ ব্রাউজিং, মিনিং কি বলছে, ভিজিটিং ওয়েবসাইট না কেয়ারফুল ওয়ে, যে কোনো ওয়েবসাইট ভদ্রভাবে ইউজ করো, বা ভদ্র ওয়েবসাইটে যাও, কথাটার মানে হচ্ছে কিভাবে বুঝবে কোনো ভদ্র কিনা, ট্রাস্টেড, মানে ভদ্র ওয়েবসাইট কি না, প্রথমে তার .com-গুলো দেখবে, .com, .gov, .edu, মানে এটাকে আমাদের যেটা ডোমেন যেটাকে বলা হয়, সেগুলোকে ভালো করে দেখবো যে এটা আদৌ কোথা থেকে এসছে। অলরেডি তোমাদের এই সেমিস্টারে তোমরা এটা ছাড়াও তোমরা নেটওয়ার্কিং পড়ছো, তোমরা ডোমেন নেমের ডিএনএস এর ব্যাপারে অলরেডি হয়তো জানো, তো সেখান থেকে দাঁড়িয়ে একটা আইডিয়া তোমার ওই জায়গায় .gov-টা কি, গভর্নমেন্ট, .edu মানে এডুকেশন, এরকম কোন ট্রাস্টেড জায়গাতে কোন এই ডোমেনটা ট্রাস্টেড হওয়া উচিত,
এটা দেখবো। এবং আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট দেখবো, যেটা সিকিউর ওয়েবসাইট কিনা। যখন আমাদের ওয়েবসাইট আমাদের থাকে, প্রথমে কথাটা লেখা থাকে www আগে কি প্রোটোকল দিয়ে চলছে, এইচটিটিপি, এটাকে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল বলা হয়। আর এস মানে যে সিকিউর, দেখতে হবে এখানে এসটা আছে কিনা, তারপর যা আছে কোলন দিয়ে আমাদের www যে স্ল্যাশ দিয়ে যাই থাকুক না কেন, www আগে এই HTTPSটাকে ভালো করে দেখতে হবে যেখানে কি লেখা রয়েছে, এসটা আছে কিনা। এস কথাটার মানে কিন্তু আমরা এখানে বুঝবো এটা সিকিউর ওয়েবসাইট, এবং সিকিউর ওয়েবসাইটেই কিন্তু আমরা ইয়ে করবো। যদি ধরো কোনো ওয়েবসাইট লিঙ্ক এরকম একটা সাসপিশিয়াস লিঙ্ক পাওয়া যায় যেখানে বলছে যে তুমি এত টাকা জিতে গেছো, এসব জায়গায় কখনো ঢুকবে না, এগুলো পুরোটাই স্ক্যাম হয়। হ্যাঁ, এখানে কোনো ঢোকার বিষয় নেই। এটা কেন ইম্পর্টেন্ট, ভাই ইম্পর্টেন্ট, সেফ ব্রাউজিং হেল্প আস টু অ্যাভয়েড ভাইরাস, স্ক্যাম এবং ফেক ওয়েবসাইট। সেফ ব্রাউজিং যেটা বলছে, ভদ্র জায়গায় ঢোকো, ভদ্র ওয়েবসাইটে। তো সেই সূত্রে দাঁড়িয়ে এখান থেকে এই জিনিসটা পুরো একটা আইডিয়া ক্লিয়ার হচ্ছে যে এই জায়গাগুলোতে ঢুকলে আমাদের কি হবে, প্রবলেম হতে পারে। আর আমরা সেই প্রবলেমগুলোতে আমরা থেকে কিভাবে সরে থাকতে পারবো সেটা কিন্তু আইডিয়া প্রথমে আমরা বুঝে গেলাম। পরের পয়েন্ট বলছে আইডেন্টিটি প্রোটেকশন। কি আসছে ফার্স্ট, কিপ ইউর অনলাইন অ্যাকাউন্ট অ্যান্ড আইডেন্টিটি সেফ। কিপিং ইউর অনলাইন অ্যাকাউন্ট অ্যান্ড আইডেন্টিটি সেফ কথাটার মানে হচ্ছে যে স্ট্রং পাসওয়ার্ড ইউজ করো। ফার্স্ট কিভাবে করবে, আলটিমেটলি আমাদের অনলাইনে অ্যাকাউন্টগুলো আমাদের কীরকম আমাদের সেফ রাখতে হবে, যাতে আমরা কোনোভাবে আমার অ্যাকাউন্টটা কেউ যাতে কোনোভাবে কোনো কারণে হ্যাক করে সে অন্যভাবে তাকে বা সেটাকে অন্য কাউকে বাজে কথা বলছিস তো আমার অ্যাকাউন্ট থেকে, এরকম ধরনের যেন গল্প না হয়। তো আমাকে আমার আইডেন্টিটি মানে আমার যে, আমরা বাংলা ভাষায় বলছি আমাদের যে পরিচয়টাকে আমাদের কিন্তু আমাদের সুন্দর করে সেফ রাখতে হবে। কীভাবে রাখতে পারি, যে কোনো জায়গায় আমাদের পাসওয়ার্ড স্ট্রং ইউজ করো, যেখানে আমাদের অ্যালফাবেট, সিম্বল, নাম্বার মিশিয়ে দাও, এবং এই পাসওয়ার্ডটা কাউকে শেয়ার করো না এক্সেপ্ট ইউর গার্জিয়ান, পেরেন্টস ছাড়া কোনো বন্ধু বান্ধবকে দিও না। আর টু ফ্যাক্টর অথেন্টিকেশন, যেটা এখনকার দিনের প্রচলিত জায়গায় এসে যাকে বলা হয় টু ফ্যাক্টর অথেন্টিকেশন, বা এটাকে 2FA বলা হয়। এটাতে কি হয় অ্যাকচুয়ালি, এইটা করা মানে তুমি লগ ইন করার পরও তোমাকে একটা ওটিপি তোমার মোবাইল নাম্বারে যাবে, ওই ওটিপি না দিলে কিন্তু কেউ কিন্তু ঢুকতে পারবে না। এখন সব জায়গার সিস্টেম এরকম হয়ে গেছে, তুমি পাসওয়ার্ড আর ইমেল দেওয়ার পরও মানে ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়ার পরও তোমাকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন মানে তোমাকে পরবর্তীকালেও একটা ওটিপি আসবে তোমার অ্যাকাউন্টে, সেই ওটিপি না দিলে তুমি কিন্তু কোনোভাবে ওখানে ঢুকতে পারবে না। এই হচ্ছে ব্যাপার, এটাকে সবসময় অ্যাক্টিভ রাখতে হবে যাতে খুব ভালো, যাতে তোমার অ্যাকাউন্টে তুমিও যদি ঢুকতে যাও তাও তোমাকে কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশন ক্রস করেই ঢুকতে হবে। এটা কেন ইম্পর্টেন্ট, প্রোটেক্ট ইউর হ্যাকিং, প্রোটেক্ট ফ্রম হ্যাকিং অ্যান্ড মিসইউজ অফ ইউর সোশ্যাল মিডিয়া, ইমেলস অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তাহলে হ্যাকিং হওয়ার থেকে বাঁচিয়ে দেবে তোমাকে, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, এগুলো সবই কোনোভাবে তোমাকে প্রোটেক্ট রাখবে এই জিনিসগুলো যদি থাকে। তাহলে এই হচ্ছে ইম্পর্টেন্ট আইডেন্টি প্রোটেকশন গেল। তারপরে হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, যেটাকে বলা হয় প্রাইভেট প্রোটেকশন বলতে পারি, প্রাইভেসি প্রোটেকশন। কিপ ইউর পার্সোনাল ইনফরমেশন সিক্রেট অ্যান্ড শেয়ারিং ইট অনলি ইন আ সেফ প্লেস। আমরা যাবতীয় সব কিছু কিন্তু আমরা সব জায়গায় শেয়ার করি না। আমরা অবভিয়াসলি আমাদের ফেসবুকের মধ্যে আমরা আধার কার্ড ডিটেলস, ব্যাংকের ইনফরমেশন, ক্রেডিট কার্ড ইনফরমেশন নিশ্চয়ই আমরা পোস্ট করি না, আমরা শুধু ফটো পোস্ট করি, তাও যেগুলো পোস্ট করার সেগুলো পোস্ট করি। তারপরে আমাদের পার্সোনাল এবং সিক্রেট ইনফরমেশনগুলো আমাদেরকে খুব ভালো করে গুছিয়ে রাখতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। হ্যাঁ, এটাকেই কিন্তু আমাদের পার্সোনাল ইনফরমেশন সিক্রেট রাখতে হবে। সব জায়গায় শেয়ার করলে হবে না, যেটুকু যেখানে শেয়ার করার জায়গা সেখানে শেয়ার করো, তার বাইরে শেয়ার করো না, এটাই বলছে। হাউ ডু ইট, শেয়ার ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন লাইক ব্যাংক, ফোন নাম্বার বলতে পারো, অ্যাড্রেস বলতে পারো, ফটো বলতে পারো, বা আধার কার্ড, ব্যাংক ইনফরমেশন, এগুলো সব কিছুই কিন্তু আমাদের সেফ রাখতে হবে। এগুলো সব জায়গায় কিন্তু শেয়ার করলে হবে না, এগুলো তোমার পার্সোনাল ইনফরমেশন। হ্যাঁ, পার্সোনাল ডিটেলস তুমি কিন্তু সিকিউর প্ল্যাটফর্ম ছাড়া কোথাও শেয়ার করবে না, খুব ইম্পর্টেন্ট কথা। বাড়ির অ্যাড্রেস, ফোন নাম্বার, আধার কার্ড, ব্যাংক ইনফরমেশন, এগুলো কিন্তু আমরা ফেসবুক, ইনস্টাগ্রামে শেয়ার করি না, এগুলোকে আমাদের সিকিউর রাখতে হবে। ডু নট গিভ প্রাইভেট ইনফরমেশন টু দ্য স্ট্রেঞ্জার অনলাইন। অবভিয়াসলি আমি চিনে জানি তাকে আমি ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস কি দিয়ে দেবো? নিশ্চয়ই না। হোয়াটসঅ্যাপে কেউ কথা তাকে কি আমি ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে দেবো, বা আমার আধার কার্ডের ডিটেলস দিয়ে দেবো? নিশ্চয়ই দেবো না। এগুলো কিন্তু তোমার প্রাইভেট জিনিস, তোমাকে এটা সিকিউর রাখা দরকার। বিফোর ফিলিং অনলাইন ফর্ম, চেক ইফ দ্য ওয়েবসাইট ইজ HTTPS কিনা। যে কোনো ওয়েবসাইটে তুমি ফর্ম ফিল আপ করতে গেছো, তাহলে তোমার দেখতে হবে এটা আদৌ এটা সিকিউর ওয়েবসাইট কিনা, মানে এখানে HTTPS কথাটা আছে কিনা। নাহলে কি হবে, তোমার যখন ডেটা যখন অন ইন্টারনেটে ট্রাভেল করবে, অন্য লোকরা কিন্তু তোমার ইনফরমেশন কিন্তু হ্যাক করে নিতে পারে। এটা ইম্পর্টেন্ট কথা। ওয়াই ইম্পর্টেন্ট, ইট প্রিভেন্ট মিসইউজ অফ পার্সোনাল ডেটা, অনলাইন ফ্রডস অ্যান্ড আইডেন্টিটি থ্রেট। তাহলে এটা যদি আমরা মাথায় রাখি, তাহলে আমাদের কি কি জিনিস ভালো হতে পারে। তাহলে আমাদের পার্সোনাল ডেটা আমাদের মিসইউজ হওয়ার থেকে বেঁচে যেতে পারে, অনলাইন ফ্রড হবে না, আমাদের যে আইডেন্টিটি থ্রেট মানে আমাদের যে পরিচয় চুরি হবে না, আমার পরিচয় নিয়ে অন্য লোককে মেসেজ করছে, এরকম ধরনের জিনিসপত্র কিন্তু হবে না। ঠিক আছে, নেক্সট পার্টে চলে যাবো আমাদের ম্যালওয়্যারস। কত ধরনের ম্যালওয়্যারস, মানে এটাকে অনেক একটা ভাইরাস বলতে পারো বা ব্যাড সফটওয়্যার বলতে পারি। ঠিক আছে, ম্যালওয়্যার কি, একটা ব্যাড সফটওয়্যার, ইট ক্রিয়েট হার্ম কম্পিউটার, মোবাইল অর ডেটা। এটার সাহায্যে আমাদের কম্পিউটারের
হার্মফুল হতে পারে। মানে আমরা এই সফটওয়্যার যদি কম্পিউটার বা মোবাইল এ ঢোকে, তাহলে আমাদের কম্পিউটার মোবাইলে যে সফটওয়্যার হতে পারে, ডকুমেন্টস হতে পারে, ফাইল হতে পারে, এগুলোতে কিন্তু আমাদের কোনোভাবে কোরাপ্ট হতে পারে বা খারাপ হয়ে যেতে পারে। খারাপ মানে কোরাপ্ট বলা হয় এটাকে কম্পিউটারের ভাষা। ফার্স্ট যেটা ম্যালওয়্যার রয়েছে এটাকে ভাইরাস বলা হয়। মিনিং আ ভাইরাস দ্য ব্যাড প্রোগ্রাম দ্যাট attach itself to file or software and spread from one computer to another. ভাইরাস হচ্ছে একটা ব্যাড প্রোগ্রাম, ওয়ান কাইন্ড অফ প্রোগ্রাম। 4-5 লাইনে যে সি এর প্রোগ্রাম লিখে এসছো তোমরা, যেরকম ধরনের প্রোগ্রাম কটা লাইন রয়েছে, যে কিনা কোনো ফাইলস বা সফটওয়্যারের সাথে অ্যাটাচড হয়ে অন্য আদৌ পুরো কম্পিউটারে ছড়িয়ে পড়ছে। এটা ভাইরাসের সব থেকে বড় প্রযোজ্য একটা ওয়ান কাইন্ড অফ আইডেন্টিফিকেশন বলতে পারি। নেক্সট বলছে হাউ ইট স্প্রেড, কিভাবে স্প্রেড করে, থ্রু পেন ড্রাইভ, ইমেল, ডাউনলোড আর ইনফেক্টেড ফাইল। এই কারোর পেন ড্রাইভের থেকে আসে ভাইরাস, ইমেলের থেকে হয়, কোনো তুমি ফাইল ডাউনলোড করলে সেই ফাইলের থেকে মোটামুটি হতে পারে, সেখান থেকে আসতে পারে, কোনো ইনফেক্টেড ফাইল থেকে হতে পারে, অলরেডি একটা ইনফেক্টেড ফাইল, সেখান থেকে কোনোভাবে একটা ভাইরাস আসছে, এরকম হতে পারে। এক্সাম্পল কি বলছে, ইউ ওপেন আ গেম ফাইল দ্যাট লুক লাইক আ নর্মাল বাট ইট সিক্রেটলি ইনফেক্ট ইউর কম্পিউটার। মানে ওনার ফাইল তুমি খুললে তোমার মনে হলো একটা ভালো ফাইল, কিন্তু আলটিমেটলি ভেতরে কি দেখা গেল ওর মধ্যে ভাইরাস রয়েছে, এরকম সে তোমার আদার্স কম্পিউটারটাকে এফেক্ট করে ফেলো, কম্পিউটার স্লো হয়ে গেল, এরকম ঘটনা কিন্তু আমরা বলে আসি খুবই। হার্মফুল এফেক্ট কি আছে, ডিলিট অর ড্যামেজ ইম্পর্টেন্ট ফাইল, ইম্পর্টেন্ট ফাইলকে ডিলিট করে দেয়, স্লো ডাউন দ্য কম্পিউটার, কম্পিউটারকে স্লো ডাউন করে দেয়, আজ খুব স্লোলি চলে, এটা দেখেছো যদিও বা। মে স্টপ প্রোগ্রাম ফর ওয়ার্কিং, মানে কোনো সফটওয়্যার চলতে চলতে বন্ধ হয়ে যাচ্ছে, এরকম হতে পারে, কম্পিউটার স্লো হয়ে গেছে হতে পারে, হ্যাঁ, ইম্পর্টেন্ট ফাইলস ডিলিট, এগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ হার্মফুল এফেক্ট অফ ম্যালওয়্যার আমরা বলতে পারি, বা ভাইরাস অ্যাকচুয়ালি। প্রথম ম্যালওয়্যার বললাম ভাইরাস। নেক্সট হচ্ছে ট্রোজান হর্স। ট্রোজেন বা ট্রোজেন হর্স বলা, এটা একটা সুন্দর গল্প থেকে নামটা নেওয়া হয়েছে। এটা একটা গ্রিসের একটা গল্প ছিল। একটি রাজত্বের মধ্যে একটা কাঠের বড় ঘোড়া পাঠানো হয়েছিল অন্য রাজ্য থেকে, একটা গিফট দেওয়া হয়েছে। যখন এই ঘোড়াটাতে সেই রাজ্যে এসে রাখলো, ওর মধ্যে ভেতরে সৈন্য লুকিয়েছিল, সৈন্যগুলো রাত্রিবেলা বেরিয়ে পুরো মানে যে রাজ্যটাকে ক্যাপচার করে নিল। এটা যে প্ল্যান হয়েছিল, এইটা গল্প, সেখান থেকে নামটা আসে ট্রোজেন হর্সের কথা। তাহলে এটা গল্পটা কি, কোনো একটি সফটওয়্যার তুমি দেখছো কার্যকর সফটওয়্যার, ধরুন একটা কথা বলছি, তুমি একটা ক্যালকুলেটর ডাউনলোড করেছো কোথাও থেকে, গুগল থেকে, তো সেই ক্যালকুলেটর তুমি জানো এর কাজ আছে কি ক্যালকুলেশন করা, কিন্তু এই ক্যালকুলেটারের মধ্যে এর পেছনে কিন্তু 2-4 লাইন এরকম কোড লেখা আছে যে তোমার সিস্টেমের সব ইনফরমেশনগুলো হয় ডিলিট করছে বা এটা বাইরে কোথাও পাঠিয়ে দিচ্ছে। এইভাবে কিন্তু গল্প কিন্তু হয়েছে। এটাকেই ওয়ান কাইন্ড অফ ট্রোজেন একটা এক্সাম্পল। ট্রোজেন ইজ লুক লাইক ইউজফুল আর ফান প্রোগ্রাম বাট ইনসাইড ইট হাইড দ্য হার্মফুল কোড। মানে তুমি দেখছো এই প্রোগ্রামটা খুবই দরকারযোগ্য প্রোগ্রাম, কিন্তু ভেতরে কিন্তু এর হার্মফুল কোড লেখা রয়েছে। একে ট্রোজেন বলতে পারি। ওয়াই ট্রোজেন, ইট ইজ নেম আফটার দ্য স্টোরি অফ ট্রোজেন হর্স, আ গিফট দ্যাট সিক্রেটলি ক্যারিড দ্য সোল্ডার ইনসাইড। এক্ষুনি বললাম এটা একটা গল্প থেকে এসছে, ট্রোজেন নামটা, এটা গ্রিসে এই ঘটনাটা হয়েছিল, এটা আমি বললাম প্রথমে। যেরকম ভাবো এক্সাম্পল, আ ফ্রি মিউজিক প্লেয়ার অ্যাপ দ্যাট সিক্রেটলি স্টিল ইউর পাসওয়ার্ড। তুমি এটা মিউজিক প্লেয়ার, গান শুনছো, কিন্তু ভেতর থেকে সব তোমার ক্রেডিট কার্ড ডিটেলস, ডেবিট কার্ড ডিটেলস, পাসওয়ার্ড সব কিন্তু তোমার সার্ভার বা যে বানিয়েছে তার কাছে চলে যাচ্ছে। এই হচ্ছে বেসিক আইডিয়া। এইভাবে কিন্তু আমাদের ট্রোজেন হর্সের একটা গল্প আমরা, বা ট্রোজেনের একটা গল্প কিন্তু আমরা বুঝলাম। হার্মফুল এফেক্ট কি আছে, গিভ হ্যাকার কন্ট্রোল টু ইউর মেশিন। তাহলে আমি যদি এটা ইউজ করি, তাহলে সেখান থেকে হ্যাকার পুরো আমার মেশিনের পুরো আমাদের কন্ট্রোল পেয়ে যাচ্ছে। স্টিল পাসওয়ার্ড ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন যেরকম পাসওয়ার্ড, ব্যাঙ্ক ডিটেল সবই কিন্তু আলটিমেটলি ভেতর থেকে সবই কিন্তু হ্যাকারের কাছে বা যে এটা বানিয়েছে তার কাছে চলে যাচ্ছে। ক্যান ইনস্টল আদার হার্মফুল প্রোগ্রাম, মানে এখান থেকে আবার তুমি ইন্টারনালি আদার্স কোনো হার্মফুল প্রোগ্রামও ইনস্টল হয়ে যেতে পারে। এগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ প্রবলেম বলতে পারি, বা হার্মফুল এফেক্ট বলতে পারি ট্রোজেনের। ঠিক আছে। 3 নম্বর হচ্ছে আমাদের অ্যাডওয়্যার। অ্যাডওয়্যার মানে কি, যেটা অ্যাড দেখা, আনওয়ান্টেড অ্যাড শো করছে। আর সফটওয়্যার দ্য অটোমেটিক্যালি শো আনওয়ান্টেড অ্যাড অন ইউর স্ক্রিন। কোনো সফটওয়্যার ইনস্টল করেছো, যখনই খোলো তখনই অ্যাড হয়, বা না খুললেও অ্যাড দেখাচ্ছে তোমার নর্মাল হোম স্ক্রিনে, এগুলোকে অ্যাডওয়্যার বলা। হাউ ইটস কাম ইউজুয়ালি উইথ ফ্রি অ্যাপস, গেমস অর ডাউনলোড। তুমি কোনো ফ্রি অ্যাপস লাগিয়েছো, সেইখানে ফ্রিতে কাজ করতে গেলে তোমাকে বারবার অ্যাড দেখতে হয়। এখনকার দিনে অনেক এরকম গেম বেরিয়ে গেছে যেগুলো তোমাকে খেলতে হলে পয়সা দেওয়ার ব্যাপার নেই, তোমাকে অ্যাড দেখতে হবে। যদি পয়সা দাও তো ভালো, তাহলে অ্যাড নেই, আর অ্যাড যদি নর্মালি তুমি দিয়ে দেখতে হবে, মানে পয়সা দিয়ে না দিলে তোমাকে অ্যাড দেখতে হবে। এরকম হচ্ছে ইউটিউবই ভাবো না, ইউটিউব আমাদের প্রাইম রয়েছে, ইউটিউব প্রাইম বা ইউটিউব আমাদের যেটা পয়সা দেখতে 130 টাকা করে লাগে, তো সেখানে কি আছে, এখানে 130 টাকা দিলে তোমাকে অ্যাড দেখতে হবে না, ব্যাস এই হচ্ছে ব্যাপার। সেখান থেকে এক্সাম্পল হচ্ছে ইউ ইনস্টল আ ফ্রি গেম অ্যান্ড সাডেনলি টু মেনি অ্যাড পপ আপস অন ইউর ফোন। অবভিয়াসলি আমরা যখন একটা ফ্রি গেম খুললাম, বারবার আমাদের অ্যাড চলে আসলো, তো এইভাবে হতে পারে। হার্মফুল এফেক্ট কি বলছে, স্লো ডাউন দ্য ডিভাইসকে স্লো ডাউন করে দিচ্ছে। ওয়েস্ট ইন্টারনেট ডেটাকে ওয়েস্ট করা হচ্ছে। অবভিয়াস সামটাইম বাই ক্লিকিং অ্যাট মেড টু লেড টু আ ভাইরাস। ডিভাইস স্লো হয়ে যাচ্ছে, ইন্টারনেট আমাদের ওয়েস্ট হচ্ছে, বা কোনো কারণে আমি যদি কোনো এটা ভাইরাসটাকে ক্লিক করি, সঙ্গে সঙ্গে ওই অ্যাডটাকে ক্লিক করি, কোনো ভাইরাস আমাদের ইনস্টল হয়ে যাবে, এরকম হতে পারে। হাউ টু স্টে সেফ ফ্রম দ্য ম্যালওয়্যার থেকে স্টে সেফ, মানে ভালোভাবে থাকতে হবে, সরে থাকতে হবে। বলছে ইনস্টল অ্যান্ড আপডেট অ্যান্টিভাইরাস সফটওয়্যার। সবসময় আমাদের অ্যান্টিভাইরাস সফটওয়্যারকে আপডেট রাখা দরকার, ইনস্টল করে বলছে।
ডাউনলোড অ্যাপস অ্যান্ড ফাইলস অনলি ট্রাস্টেড রিসোর্সেস। যে কোনো জায়গা থেকে কিন্তু আমাদের অ্যাপ ফাইল ডাউনলোড করলে হবে না, একটা ভদ্রসভ্য জায়গা থেকে এটা ডাউনলোড করা উচিত। ট্রাস্টেড সোর্স মানে ভদ্রসভ্য জায়গা, এগুলো আমরা যে ভাবতে পারি যে না এটা ঠিকঠাক জায়গা আছে, এখান থেকে করো। ডু নট ক্লিক অন সাসপিসিয়াস পপ আপ অর অ্যাড। যে কোনো সাসপিসিয়াস কথাটা মানে হচ্ছে হুট করে যে কোনো অ্যাডসগুলো আসে যে কোনো জায়গায় আমরা ক্লিক করলে হবে না, এটা মনে হচ্ছে না এখানে ভাইরাস হতে পারে, সব জায়গায় কিন্তু ক্লিক করলে কোনোভাবে হবে না। কিপ ইউর সিস্টেম অ্যান্ড অ্যাপস আপ টু ডেট। সবসময় সিস্টেম এবং অ্যাপসগুলো কিন্তু আপ টু ডেট থাকা দরকার। এই হচ্ছে বেসিক আইডিয়া। এরপরে হচ্ছে আমাদের নেক্সট পয়েন্টে চলে যাচ্ছি, আস্তে আস্তে আমরা শেষের দিকে যাচ্ছি। হচ্ছে ই ওয়েস্ট ম্যানেজমেন্ট। ডেফিনেশন কি বলছে, হোয়াট ইজ ই ওয়েস্ট ম্যানেজমেন্ট? ই ওয়েস্ট কথাটা মানে কি বলে ইলেকট্রনিক ওয়েস্ট বলা হয়, ঠিক আছে। মিনস ওল্ড ব্রোক আনওয়ান্টেড ইলেকট্রনিক আইটেম লাইক কম্পিউটার, মোবাইল, টিভি অর ব্যাটারিজ, ঠিক আছে। ই ওয়েস্ট কথাটা মানে হচ্ছে যেগুলো আমাদের বাড়িতে কোনো কারণে, ধরে নাও আমাদের পুরনো মোবাইল রয়েছে, পুরনো কম্পিউটার, পুরনো টিভি, এগুলো যে রয়েছে, এগুলো যেটা বাড়িতে পড়ে রয়েছে, অনেক সময় হতে পারে আমাদের দুটো তিনটে মোবাইল ফোন রয়েছে, একটা মোবাইল ব্যবহারই করা হয় না, এগুলো যে ওয়ান কাইন্ড অফ ই ওয়েস্টেজ। তো এই ই ওয়েস্টেজ গুলো তুমি কি করবে, এটা নিয়ে মেন হচ্ছে কথাটা ই ওয়েস্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে। ই ওয়েস্ট ম্যানেজমেন্ট মিনস হ্যান্ডলিং দিস গ্যাজেট সেফলি so the people, animals and the environment are not harmed। এই যে গ্যাজেটস গুলো, এটাকে আমাদের সেফলি হ্যান্ডেল করা উচিত বা রাখা উচিত, যাতে কিনা আমাদের এটার সাহায্যে আমাদের যে মানুষজন, আমাদের যে প্রকৃতি, আমার অ্যানিমেলস, এগুলো পাখি পশু যা যা রয়েছে, তাদের কিন্তু কোনোভাবে আমাদের প্রবলেম যাতে না হয়। এই হচ্ছে বেসিক আইডিয়া। কেন এটা আমরা পরবর্তীকালে গিয়ে পড়বো, ই ওয়েস্টের যে প্রবলেম কি হতে পারে পরের পয়েন্টে। ই ওয়েস্ট কেন, এই যে আমরা যে জিনিসপত্রগুলো বললাম যে আমাদের এটাকে ভালো করে হ্যান্ডেল না করলে, ভালো করে গুছিয়ে না রাখলে এই সমস্যা আমরা পড়তে পারি। তো আমরা কি সমস্যা হয় কেন, এটা আমাদের একটা মোবাইল থাকলে কি প্রকৃতির কি প্রবলেম হবে, বড় প্রশ্ন আসছে। কেন কি এদের মধ্যে টক্সিক পয়জনাস মেটেরিয়াল থাকে, যেটা হচ্ছে লেড হতে পারে, ক্যাডমিয়াম হতে পারে, এরকম পয়জনাস মেটেল হতে, লেড, মার্কারি, ক্যাডমিয়াম, এগুলো দিয়ে যেহেতু আমাদের সার্কিটটা যে তৈরি হচ্ছে না, এই যে আমরা যখন মোবাইল ফোন খুলি বা আমরা যে কোনো যে জিনিস যখন খুলি, ভেতরে যে জিনিসটা রয়েছে, সার্কিটটা রয়েছে, এই যে সার্কিটটার মধ্যে কিন্তু এরকম কিন্তু আমাদের এরকম ধরনের মেটালস কিন্তু রয়েছে, যেটা কিন্তু আমরা যদি যেখানে সেখানে ফেলে দিলে কি হয়, আমাদের যে এনভায়রনমেন্টের মধ্যে সব জলে ফেলে দিলাম, তাহলে মাছেদের প্রবলেম হবে। কেন কি ওখান থেকে মার্কারিটা যেটা বা পারদ বলি যেটাকে আমরা, লেড যেটা রয়েছে, এই জিনিসপত্রগুলো আমাদের জলে গেলে আমাদের মেরিন লাইফের প্রবলেম হতে পারে, আমাদের এনভায়রনমেন্টের প্রবলেম হতে পারে। তো এইগুলোকে আমরা ওইভাবে ফেলে দিলে হয় না। ইফ ইউ থ্রো দেম ইন আ ডাস্টবিন অর বার্ন ইট, মানে যদি পোড়াই তাতে কি গ্যাস তৈরি হবে, মানুষের জন্য নিঃশ্বাস নিতে প্রবলেম হয়ে যাবে। এইসব তো টক্সিক গ্যাস, যে বলে না যে টিভি, এইসব তার ফার পোড়ালে টিভি হয়, যে আমরা হয় যে গ্যাসগুলো আমরা যদি নিই, আমাদের কিন্তু টিভি যে বলে একটা রোগ হয়, সেটা আমাদের কিন্তু হতে পারে। এরকম ধরনের এগুলোকে পুড়িয়ে দেওয়া উচিত না এই কারণে, ঠিক আছে। যে এয়ার, ওয়াটার, সয়েল পলিউশন হয়ে যায়, এগুলো আমরা মোটামুটি এনভায়রনমেন্ট সায়েন্সে হয়তো পড়েছি, একটা আইডিয়া রয়েছে। ইট কজ সিরিয়াস হেলথ প্রবলেম লাইক ব্রেন ড্যামেজ, ব্রিদিং ট্রাভেল অ্যান্ড স্কিন ডিজিজ। এগুলোর জন্য কি কি হতে পারে, এগুলোতে আমাদের হেলথ প্রবলেম হতে পারে, আমাদের ব্রেন ড্যামেজ হতে পারে, আমাদের জন্য ব্রিদিং প্রবলেম হতে পারে, এবং স্কিন ডিজিজও হতে পারে। মাথায় রাখবে, ই ওয়েস্ট পাইল আপ ভেরি ফাস্ট বিকজ পিপল কিপ বাইং নিউ গ্যাজেটস এভরি ইয়ার। এটা বড় ইম্পর্টেন্ট কথা যে ই ওয়েস্টটা খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের চলে আসছে, মানে খুব তাড়াতাড়ি জমে যায় ই ওয়েস্টেজ। কেন দেখো, প্রত্যেক বছর নতুন নতুন মোবাইল বেরাচ্ছে, আজকে যেটা কিনলাম এক বছর সেটা পুরনো হয়ে যাচ্ছে, মানুষ আরেকটা কিনছে। প্রত্যেক বছর আইফোন এখন বছরে দুবার করে বেরাচ্ছে, আগে এক বছরে দু বছরে একবার বেরাতো, এখন এক বছরে দুবার করে বেরাচ্ছে। তো প্রত্যেক বছর মানুষ আইফোন কিনছে। আগের আইফোনটা কি হবে, হয় এটা কি সেকেন্ড হ্যান্ডে বিক্রি করে দেয়, বা বাড়িতে পড়ে থাকলে পড়ে থাকলো। তো এটা কি ই ওয়েস্টটা খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের জমে যাচ্ছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা। তাহলে প্রপার ওয়ে কিভাবে আমরা ডিসপোজ করবো ই ওয়েস্টকে, যেখানে সেখানে ছুঁড়ে ফেললে হবে না, রিসাইকেল করো। রিসাইকেল থ্রু দ্য অথরাইজ সেন্টার। রিসাইকেল মানে যেটা রয়েছে সেটাকে আবার দিয়ে আবার ওটাকে নতুনভাবে তৈরি করার জন্য রিসাইকেল সেন্টারে দাও। স্পেশালি রিসাইক্লিং দ্য সেন্টার সেফলি রিমুভ দ্য ইউজফুল পার্টস অ্যান্ড ডিসপোজ দ্য হার্মফুল কেমিক্যালস প্রপারলি। যেগুলো যেসব পার্টসগুলো তোমার মেশিনে দরকারি, যেগুলো রিসাইকেল করা যেতে পারে, সেগুলো খুলে রাখবে, আর বাকি যেগুলো হার্মফুল কেমিক্যাল মেটেরিয়ালসগুলো রয়েছে সেখান থেকে এটাকে সরিয়ে দেওয়া হবে। এই হচ্ছে বেসিক আইডিয়া। এইভাবে আমরা ই ওয়েস্টেজগুলোকে আমরা প্রপার ওয়েতে হ্যান্ডেল করতে পারি। যেরকম মোবাইল কোম্পানি হ্যাভ ই ওয়েস্ট কালেকশন বক্স আর সার্ভিস সেন্টার। ই ওয়েস্ট কালেকশন বক্স থাকে, দরকার না থাকলে তুমি ওখানে দিয়ে দাও, ওরা সবকিছু দেখে নেবে। ডোনেট ওয়ার্কিং ডিভাইস, যেগুলো মোটামুটি কাজ চলছে সেগুলো ডোনেট করে দাও। ইফ আ গ্যাজেট স্টিল ওয়ার্কিং, ইনস্টেড থ্রোয়িং ইট, ডোনেট টু আ স্কুল, চ্যারিটি অর পিপল হু ক্যান ইউজ ইট। মানে আলটিমেটলি যদি কোনো ডিভাইস কাজ করছে আর তোমার সেটা ব্যবহার করছো না, কাউকে দিয়ে দাও, যাদের কাছে নেই জিনিসটা, সে সেটা ব্যবহার করতে পারে। আমরা আজকালকার দিনে এইসব ডোনেট কিছু করি না, আমরা সেকেন্ড হ্যান্ডে বিক্রি করে দিই, এবার সেকেন্ড হ্যান্ড লোকেরা ইয়ে করে, সেটাও করতে পারো। কিন্তু কোনোভাবে এটাকে ছুঁড়ে ফেলা, পুড়িয়ে দেওয়া, এগুলো করলে কিন্তু আমাদের এনভায়রনমেন্টে অনেক ক্ষতি হয়। ফলো ই রুলস, যেগুলো ই ওয়েস্টেজ রুলস রয়েছে
হচ্ছে ডু নট বার্ন ই ওয়েস্ট, কখনো এটাকে পুড়িয়ে দেবে না, পয়জনাস গ্যাস আসবে যেটা আমাদের শরীরের জন্য ভালো না। ডু নট থ্রো ইলেকট্রনিক আইটেম নর্মাল ডাস্টবিন, ইলেকট্রনিক আইটেমসগুলো নর্মাল ডাস্টবিন এরকম ফেলে দেওয়া উচিত না। অলওয়েজ ইউজ ই ওয়েস্টেজ বিন অর কালেকশন সেন্টার আমাদের আছে, যারা ই ওয়েস্টেজ বিন আলাদা করে থাকে কালেকশন সেন্টার, যারা সেখানে তুমি এই জিনিসগুলো দিতে পারো, ঠিক আছে। হাউ স্টুডেন্ট ক্যান হেল্প, এই ই ওয়েস্টেজ স্টুডেন্ট কিভাবে এটাকে সাহায্য করতে পারে, কালেক্ট ওল্ড গ্যাজেটস অ্যাট হোম অ্যান্ড গিভ দেম টু দ্য ই ওয়েস্টেজ বিং যেটা রয়েছে, যেগুলো ই ওয়েস্ট বিং বলতে গেলে আমাদের বক্স রয়েছে যেখানে কি আমরা পুরো দিনকার জিনিসপত্রগুলো ব্যবহার হয় না সেগুলোকে আমরা ওখানে দিয়ে আসবো, তারা ওটাকে ভদ্রভাবে ব্যবহার করবে। স্প্রেড অ্যাওয়ারনেস অ্যামং দ্য ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলিজ অ্যাবাউট দ্য ই ওয়েস্ট ডিসপোজিশন, মানে এই জিনিসগুলো তো সবাই জানে না যেগুলো এইসব জিনিসগুলো কোথায় রাখতে হয় কোথায় না রাখতে হয়, তো এই জিনিসগুলো সবাইকে বলে দেওয়া দরকার যে এই জিনিসগুলো এখানে রেখো না, এটা এগুলো এখানে ফেলো না, এই যে কথাবার্তাগুলো সবাইকে কিন্তু আমাদের বোঝাতে হয়, তাহলে কিন্তু তারা কিন্তু বুঝবে এবং তারা সেটাকে এবং সেই জিনিসটাকে প্রযোজ্যভাবে কাজে লাগাবে। ইউজ গ্যাজেট কেয়ারফুলি সো দ্যাট লাস্ট লঙ্গার, লেস ওয়েস্টেড, যে গ্যাজেটসগুলো আছে সেগুলোকে আমরা খুব ভালো করে ব্যবহার করো, তাদেরকে এটাকে অনেক দিন চলে, এরকম না যে খুব তাড়াতাড়ি ইয়ে হয়ে যায়। এই জিনিসপত্রগুলো খুব ইম্পর্টেন্টের মধ্যে একটা কথা। পরের পয়েন্ট চলে আসলাম যেটা হচ্ছে ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি অ্যাক্ট, যেটাকে আইটি অ্যাক্ট 2002 বলে আমাদের বলা হয়। কি অ্যাক্ট, এই গল্পটা একটু ভালো করে দেখে নাও। এটা মেনলি হচ্ছে আমাদের যে এত রকম যে সমস্যার আমরা গল্প পড়েছি, সেটাকে সমস্যা তো বললাম, তার লস থাকতে হবে, তাকে কিভাবে তাকে পানিশ করবো, পানিশমেন্ট তাকে শাস্তি কিভাবে দেবো, তার লসগুলো এইভাবে এখানে আবিষ্কার হয়েছে। দ্য আইটি অ্যাক্ট 2000 ইজ আ ল ইন ইন্ডিয়া মেড টু হ্যান্ডেল ইস্যু রিলেটেড টু দ্য কম্পিউটার, দ্য ইন্টারনেট অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিটি, মানে এই যে প্রবলেমগুলো কম্পিউটার ইন্টারনেটের মধ্যে সব যে আজ পড়লাম আমরা, এই ভাইরাস বা আমাদের এই যে কপিরাইটস, এই যে জিনিসপত্রগুলো এতদিন তুলে আসলাম, যে ভাইরাস, কতগুলো হ্যাকিং স্কিম রয়েছে যেগুলো দেখলাম আমরা, ফিশিং বলো, র্যানসামওয়্যার, যা জিনিসগুলো রয়েছে, সাইবার ক্রাইম পড়লাম, হ্যাঁ, এগুলো সবার কিছু একটা লস কিন্তু এটা রেডি হলো। ইটস গিভ আ লিগাল রেকগনাইজেশন টু ইলেকট্রনিক রেকর্ডস অ্যান্ড প্রোভাইড রুলস টু পানিশ সাইবার ক্রাইম। এখানে কিন্তু প্রত্যেকটা সাইবার ক্রাইমের রেসপেক্টে কি তোমার তাদের কিভাবে পানিশমেন্ট হওয়া দরকার, কি তার পানিশমেন্ট হবে, এগুলো সবই কিন্তু এই আইটি অ্যাক্ট 2000 কিন্তু সবকিছু এর মধ্যে লেখা রয়েছে। কি প্রভিশন অফ আইটি অ্যাক্ট 2000, কি আমাদের ইম্পর্টেন্ট পার্ট বলছে, লিগাল recognition of digital records. The digital signature, email, online contract are legally valid just like paper document with ink signature. তো এটা যে ডিজিটাল রেকর্ডস গুলো যেটা রয়েছে, ডিজিটাল সিগনেচার, আমরা নর্মাল সিগনেচার তো করছি, ডিজিটাল সিগনেচার বলে একটা গল্প রয়েছে, এটা ডিজিটালি আমার সিগনেচার, এটার ইনডেপথ কথা রয়েছে। ডিজিটাল সিগনেচারের কথা যদি বলি, এটা আমি অতটা ঢুকলাম না, এটা তোমরা কলেজে গেলে এটা নিয়ে আরো ইনডেপথ তোমরা পড়াশোনা করবে হয়তো। বাট ডিজিটাল সিগনেচার ধরে নাও আমরা ডিজিটালি ইলেকট্রনিক্যালি যদি কোনো সিগনেচারের গল্প এখানে রয়েছে, এটা আমরা ডিজিটাল সিগনেচার বলে এগাতে পারি। এটা কিন্তু আরো ইনডেপথ গল্প, যেটা আমি এখানে বললাম না। ইমেল যেটা আসছে, অনলাইন কোনো কন্ট্রাক্ট যেটা ভ্যালিড, এই যে আমরা এখন অনলাইন সিগনেচারও করা শুরু করে দিচ্ছি এখনকার গল্প চলে, তো এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্টের মধ্যে একটা কথা। হেল্প ইন ই কমার্স, অনলাইন শপিং, ই গভর্নেন্স, অনলাইন গভর্নেন্স সার্ভিস, যেখানে পুরো জিনিসটা এখন কোথাও আমাকে প্রেজেন্ট করতে হবে না, পুরো জিনিসটাই কিন্তু আমাদের আলটিমেটলি কিন্তু ডিজিটাল মারফতে কিন্তু সবকিছু কিন্তু হতে পারে। নেক্সট হচ্ছে আমাদের সাইবার ক্রাইমের পানিশমেন্টের একটা ল বেরালো। দ্য অ্যাক্ট ডিফাইন দ্য পানিশমেন্ট ফর ডিফারেন্ট অনলাইন ক্রাইম, যেটা হ্যাকিং এর জন্য একটা ল বেরালো, যে হ্যাকিং করলে কি তার শাস্তি হতে পারে, এই ব্যাপার। তো আলটিমেটলি এরকম ধরনের সবকিছু কিন্তু পুরো জিনিসগুলো চলে আসলো। আইডেন্টিটি থেফট হলে ইউজিং পার্সন, এটা কি জিনিসটা অলরেডি আমরা আগে পড়ে এসেছি, কোনো মানুষের পরিচয় নিয়ে সে কাজ করছে, তো এরকম ধরনের গল্প হলে তাহলে কিভাবে আর কি পানিশমেন্ট হওয়া উচিত, এগুলো সবই কিন্তু আন্ডার এই লয়ের আন্ডারে কিন্তু সবই কিন্তু আমরা পেয়ে গেছিলাম। সাইবার ফ্রড হলে কি হবে, চিটিং, অনলাইন মানিতে চিটিংবাজি করা গল্প, ওগুলো পানিশিং অবসেন্স কন্টেন্ট, মানে কোনো ভুলভাল জিনিসপত্র আমরা ইন্টারনেটে আপলোড করলাম যেটা হয়তো আমাদের সমাজকে আমাদের হার্ম করছে, এগুলো সবার জন্য একটা ল বেরালো, যে কোন লয়ের আন্ডারে কত বছরের জেল হবে, কত টাকার ফাইন দিতে হবে। হয়তো এত ইনডেপথ তোমাদের দরকার পড়বে না, বাট আইডিয়াগুলো জেনে গেলে যে আমাদের এই যে আইটি অ্যাক্টের মধ্যে আমাদের কি প্রভিশনগুলো আমাদের জানতে হবে, কি জিনিস এর মধ্যে এই অ্যাক্টের মধ্যে ছিল। এক হচ্ছে আমাদের অনলাইন ডিজিটাল কন্ট্রাক্টস আমাদের অ্যালাউ হয়ে গেল, আর দ্বিতীয়ত আমরা এই যে সাইবার ক্রাইমের এগেনস্টে কি জিনিস আমাদের কি কোন মানে সাইবার ক্রাইমের এগেনস্টে কি কত রকম কি পানিশমেন্ট, এগুলো সবই মোটামুটি কিন্তু একটা গল্প চলে আসলো। আর 3 নম্বর যে প্রোটেকশন ফ্রম অনলাইন ট্রানজাকশন, মেক শিওর দ্যাট দ্য অনলাইন ব্যাংকিং অ্যান্ড শপিং অ্যান্ড বিজনেস আর সেফ অ্যান্ড রেকগনাইজ বাই দ্য ল। এই যে আমাদের অনলাইন শপিং হচ্ছে, ব্যাংকিং হচ্ছে, এইসব এই যে গল্পগুলো যে আমরা মোটামুটি একটা আইডিয়া আমরা পেয়েছি যে এই জায়গাটায় অনলাইন শপিং যা জিনিস ব্যাপার আমরা দেখেছিলাম, সেগুলো সবই কিন্তু আমাদের যাতে সব ঠিকঠাকভাবে হয়, মাঝখানে কোনো সমস্যা না হয়। এই যে একটা গল্প যে আছে যে অনলাইনে আমার টাকা কেটে গেছে, পেমেন্ট করতে গিয়ে এখনো ফেরত আসলে তো কি হবে, তার জন্য একটা ল চলে এসছে, এরকম ঘটনা হলে আমাকে এইভাবে এই জিনিস করতে হবে। এই পুরো জিনিসটা একটা যাতে একটা একদম সিস্টেমেটিক ওয়েতে হয়, এগুলো কিন্তু আমাদের এই আইটি অ্যাক্ট অ্যামেন্ডমেন্টে কিন্তু আমরা দেখতে পেয়েছি।
হেল্প ইন প্রমোটিং ডিজিটাল ইন্ডিয়া সার্ভিস। এই যে অনলাইন এখনকার যে গল্প রয়েছে, সব আমরা অনলাইন পেমেন্ট চলে এসছে, এখন ক্যাশলেস দুনিয়া চলে, ডিজিটাল ইন্ডিয়া যেটা আমরা এখন বলি, এগুলো এসছে কেন? যদি ডিজিটাল ইন্ডিয়া করতে গেলে যখন পয়সা আটকে যাচ্ছে, কেটে যাচ্ছে, আসছে না, তার জন্য ল বেরিয়েছে যে ভাই এতদিন তোমার দেখতে হবে না, তুমি এই জায়গায় কমপ্লেন করো, এই ব্যাপার। প্রত্যেকটা জায়গায় কিন্তু এই যে আইটি অ্যাক্ট 2000-এ কিন্তু এগুলো সব গল্প কিন্তু বলা রয়েছে। অ্যামেন্ডমেন্ট অফ আইটি অ্যাক্ট 2008, তো যেখানে বলছে আইটি অ্যাক্ট ওয়াজ আপডেটেড ইন 2008 টু ডিল উইথ দ্য নিউ টাইপস অফ সাইবার ক্রাইমস। 2008-এ কিন্তু এটা আরো আপডেট হয়, যেটা আমরা আগে 2002-তে যে গল্পর কথা আমরা বললাম, সেই 2002-এর পর 2008-এ কিন্তু এই অ্যামেন্ডমেন্ট, এই যে অ্যাক্টটাকে আবারটাকে আপডেট করানো হয়। কি আপডেট? এর মধ্যে কি নতুন টাইপ অফ সাইবার ক্রাইম ইনক্লুড ছিল? দেখো, যত দিন গেছে তত ক্রিমিনাল যেসব আইডিয়াস গুলো আস্তে আস্তে কিন্তু বেড়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে কিভাবে নতুন নতুন যেসব ক্রাইমস গুলো বেড়ে গেছে, সেই ক্রাইমস এর এগেনস্টে নতুন নতুন লজ নিয়ে আসতে হবে। তো সেই কারণে আমাদের 2008-এ কিন্তু এই আইটি অ্যাক্টটাকে আবার আপডেট করানো হয়। তো কি কি নতুন নতুন লজ এখানে ইনক্লুড করা হয়েছে? সাইবার ক্রাইমের এগেনস্টে হয়, ফিশিং এর এগেনস্টে হয়, এবং স্ট্রং পানিশমেন্ট ফর আইডেন্টিটি থ্রেফট যেটা ছিল তারপরও দাঁড়িয়ে আরো স্ট্রং পানিশমেন্ট কিন্তু এখানে কিন্তু নিয়ে আসা হয়। সাইবার টেরিজম জিনিসটা কি? মোটামুটি ইউজিং ইন্টারনেট টু অ্যাটাক দ্য সিকিউরিটি অফ আ কান্ট্রি, মানে কারোর ইন্টারনেটের রেসপেক্টে, ইন্টারনেটের দ্বারাই কোনো কান্ট্রির সিকিউরিটিকে অ্যাটাক করা, সাইবার টেরিজম বলে। নর্মাল টেরিজম তো জানি, কোনো দেশে গিয়ে মানে গুলিগালা করা, এটাকে বলা হয় বোম ফেলা, গুলি করা, এগুলো হচ্ছে টেরিজমের গল্প। আর সাইবার টেরিজম মানে কোনো একটা কান্ট্রি থেকে একটা কান্ট্রি ইন্টারনেটের মারফতে যদি অ্যাটাক করা, সেটাকে সাইবার টেরিজম বলা হয়। ফিশিং তো জানি আমরা, এটাও এর যে অ্যামেন্ডমেন্ট যেটা ছিল, যে ফিশিং করলে আগেকার 2000-এর যে লতে যেটা ছিল যে এত বছরের জেল হবে, এত টাকা ফাইন হবে, কিন্তু 2008-এ যে লটা আবার নতুন করে রিভাইজ করা হলো, মানে একটা নতুন করে কিছু জিনিস আপডেট করা হলো, তার কিছু পানিশমেন্টটাকে আরো স্ট্রং করে দেওয়া হলো, পানিশমেন্ট অ্যামাউন্টটা অনেক আরো স্ট্রং করে দেওয়া হলো। এইভাবে কিন্তু 2008-এ একটা নতুন ভাবে কিন্তু একটা আপডেটেড আইটি অ্যাক্ট কিন্তু বেরিয়ে যায়। আমাদের আইটি অ্যাক্টের ইনডেপথ গল্প হয়তো আমরা সেই ল নিয়ে পড়াশোনা করছি না, আমাদের অতটা দেখা দরকার নেই, বাট এখান থেকে একটা আইডিয়া কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যে কি কি হতে পারে, কি কি হয়েছিল এই আইটি অ্যাক্টে, সেটার একটা আইডিয়া থাকলে কিন্তু এখানে আমাদের মোর দ্যান এনাফ। তো এইভাবেই কিন্তু মোটামুটি আমাদের এথিক্সের পুরো যে পোর্শনগুলো, পুরো সিলেবাস ওয়াইজ কিন্তু ওরিয়েন্টেড কিন্তু আমরা এখানে গিয়ে শেষ করলাম। আশা করি কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, আবার আমরা পরের কোনো ভিডিওতে দেখা হবে।